প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আর কাবিল নিয়োজিত গোলটেবিল অনুষ্ঠানে। সঙ্গে আছি ডক্টর তৌহিদুল হক। দর্শক, ছাত্রদের যে ছাত্র সংগঠন মূল দল ঘোষণা করার আগে সেটি তারা আজকে ঘোষণা করেছেন। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এই নামে ঘোষণা হয়েছে এবং কেন্দ্রীয় কমিটি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই দুটি পর্যায়ের আংশিক কমিটি তারা ঘোষণা করেছেন। সেই ঘোষণাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুতে বলা যেতে পারে সারা দিনব্যাপী যে টান উত্তেজনা, সংঘাত, সহিংসতা বা অস্থিরতা লক্ষ্য করা গিয়েছে, সেটি নিয়ে সাধারণ মানুষের মধ্যে যেরকম আলোচনা রয়েছে, রাজনৈতিক দলগুলো বিষয়টিকে নিয়ে ভাবছে এবং সেই ভাবনার সূত্র ধরে ফেব্রুয়ারি অর্থাৎ ফেসবুকে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের আলোচনা হচ্ছে যে শিক্ষার্থীরা গণঅভ্যুত্থানের এই ধরনের একটি নেতৃত্ব দিয়ে ফ্যাসিস্ট সরকারকে হটাতে পেরেছে, তাদের ছাত্র সংগঠনকে কেন্দ্র করে এই ধরনের যে পরিস্থিতি যদি তৈরি হয় এবং সেখানেও যারা বঞ্চিত হয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, তাদের দাবি যে তাদের প্রতিনিধি ছিল না, তাদের এই বঞ্চনাকে সামনে রেখে তারা নানা ধরনের স্লোগান দিয়েছেন এবং সেই স্লোগানের একটি বড় জায়গা ছিল যে এখানেও বৈষম্য হচ্ছে। এর সাথে আমরা তাল রেখে বা মিল রেখে বলতে চাই, শুক্রবার অর্থাৎ 28 তারিখ যে মূল দল বা রাজনৈতিক দল ঘোষণা হবে সেটি মানিক মিয়া এভিনিউতে কি হতে পারে? যদি ছাত্র সংগঠনকে ঘোষণা করেই অবস্থা হয়, দল ঘোষণার পরে কি অবস্থা হবে মানিক মিয়া এভিনিউতে, সেটি নিয়েও সাধারণ মানুষ অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই পর্যালোচনা রয়েছে। পাশাপাশি এই পর্যালোচনার সূত্র ধরে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো কিংবা নাগরিক সমাজের প্রতিনিধিরা ছাত্র সংগঠন কিংবা রাজনৈতিক দলের যে আত্মপ্রকাশ কিংবা তাদের যে রাজনৈতিক প্রক্রিয়ার সাথে দলীয়ভাবে বা সাংগঠনিকভাবে সম্পৃক্ততার সূত্র ধরে স্বাগত জানাচ্ছেন। কিন্তু আবার এই প্রশ্নটিও রাখছেন বিএনপির পক্ষ থেকে, কোড আনকোড বলছি, যে সাবেক তথ্য উপদেষ্টা, সম্মানিত তথ্য উপদেষ্টা তিনি পদত্যাগ করেছেন, যে দলীয় পদে তিনি কাজ করবেন। তার বক্তব্য হলো যে সরকারে থাকার চেয়ে নাগরিকের যে অধিকার কিংবা দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দলীয়ভাবে বা রাজপথে থাকা অনেক বেশি গুরুত্বপূর্ণ তিনি মনে করছেন। পাশাপাশি বিএনপির বক্তব্য হলো যে আরও দুইজন প্রতিনিধি সরকারে রয়েছেন এবং তার সূত্র ধরে যে দলটি আসবে সেটি কোনো বৈশিষ্ট্যে কিংস পার্টির যে প্রসঙ্গ সেই জায়গায় চলে যাচ্ছে কিনা সেটিও ভেবে দেখার জন্য তারা বারবার বলছেন এবং সতর্ক হওয়ার প্রসঙ্গ বলছেন। এবং এই সূত্র ধরে এটাও বলা হচ্ছে যে আন্দোলন এবং রাজনীতি এক বিষয় নয়, বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা, আন্দোলন, সংগ্রাম এবং আগামীর যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে কী অবস্থা দাঁড়াতে পারে, এই সমস্ত বিষয়কে নিয়ে আজকের আমাদের আলোচনা। তারই প্রেক্ষাপটে আলোচনার শিরোনাম নতুন দল আসছে, কি ভাবছেন অন্যরা। এ বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল, সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান, প্রধান উপদেষ্টা সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ, জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় নির্বাহী সদস্য সংস্কৃতি বিষয়ক সম্পাদক তাজনুবা জাবিন, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় লোকপ্রশাসন বিভাগের শিক্ষক অধ্যাপক ডক্টর AK মতিনুর রহমান এবং আমাদের সঙ্গে অল্প সময়ের মধ্যে স্টুডিওতে উপস্থিত হবেন সিনিয়র সাংবাদিক শুভ কিবরিয়া। আপনাদের সবাইকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনাকেও জানিয়ে রাখি, স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে আজকের যে আলোচ্য বিষয়ের উপরে প্রশ্ন রাখতে পারেন। একজন সচেতন নাগরিক হিসাবে আপনি যা ভাবছেন সেটিও আমরা জানতে চাই। ফোনের অপেক্ষায় থেকে যাচ্ছি আলোচনায়। শুরুতে ফারুক হাসান, আপনার কাছে জানতে একেবারে আপনাকে দিয়ে আলোচনাটি শুরু করি যে ছাত্র সংগঠনকে এই আত্মপ্রকাশকে কেন্দ্র করে আজকে যা হলো, আপনারা কি ভাবছেন, আপনারা কি চোখে দেখছেন? ধন্যবাদ আপনাকে। দেখুন, আজকে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ নামে বৈষম্য বিরোধী আন্দোলন এবং নাগরিক কমিটির প্ল্যাটফর্ম থেকে তাদের যে ছাত্র সংগঠন ঘোষিত হলো এবং এই ঘোষণাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে ধরনের হট্টগোল, মারামারি এবং এক প্রকারের আমি নিজেই আজকে উপস্থিত ছিলাম। আমাদের ছাত্র অধিকার পরিষদের একটি প্রোগ্রাম ছিল ডাকসুতে। তো আমি ডাকসুর দ্বিতীয় তলায় একটি অনুষ্ঠানে ভিতরে আমরা অনুষ্ঠান করছি, বাইরে ব্যাপক হট্টগোল। তো আমি জিজ্ঞেস করলাম উপস্থিত সাংবাদিকদের, তারা বললেন ব্যাপক মারামারি হচ্ছে। কাদের মধ্যে? তাদের মধ্যেই। তো তারা কারা? তা আমি বাইরে বের হয়ে দেখলাম পুরো পরিস্থিতি একবারেই ছাত্রলীগ স্টাইলে। আমরা বিগত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা কালে বা পড়াশোনার সময় ছাত্রলীগ যেভাবে নিজেরা হানাহানি মারামারিতে লিপ্ত ছিল এবং নিজেরা যেভাবে একটা হট্টগোল পরিস্থিতি তৈরি করে নানাবিধ ক্যাম্পাসকে বেকায়দায় ফেলা বা ক্যাম্পাসকে একটা অরাজক পরিস্থিতির মধ্যে ফেলা, এরকম ঘটনাগুলো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনাকালে দেখে আসছি। তো আজকের পরিস্থিতি দেখে আমার কাছে খুব একটা ডিফারেন্ট কিছু মনে হয় নাই, সেরকমই লেগেছে। এখন আসেন, এই যে আজকে মারামারিটা, আসলে মর্নিং সোজ দ্য ডে, দিনটা কেমন যাবে সকাল দেখলেই বোঝা যায়। তা আজকে তাদের এই শুভ উদ্বোধন বা ইনাগুরেশন বা শুভ লগ্ন যেটাই বলেন, জন্মই যদি এরকম অবস্থা হয়ে থাকে, জন্মের সময়,
তাহলে এটাকে লালন পালন করে বড় করে গড়ে তোলা, সমাজে প্রতিষ্ঠিত করা, রাজনীতির ফিল্ডে এটাকে মানে নিয়ে আসা সো টাফ। না ফারুক হাসান, সেই জায়গা থেকে- আমরা তো বিপরীতভাবেও দেখতে পারি যে একটি নতুন ছাত্র সংগঠন আত্মপ্রকাশ করতে যাচ্ছে, বৈষম্যবিরোধী আন্দোলনের সাথে যে শিক্ষার্থীরা সম্পৃক্ত ছিল প্রত্যেকেরই একটি আগ্রহের জায়গা আছে। সবাইকে তো আর শুরুতেই মূল যে কমিটির বা সেই প্রসঙ্গে জায়গা দেওয়া সম্ভব হয় না, এই জায়গা থেকেও তো দেখার সুযোগ আছে। না, মূল প্রবলেমটি আসলে সেখানে নয়, মানে মূল প্রবলেমটি হচ্ছে এই যে ইনক্লুসিভ রাজনীতির কথা তারা বারবার সামনে নিয়ে আসছে। মানে ইনক্লুসিভ রাজনীতি, দ্যাট মিনস এই বিপ্লবের পক্ষে যারা ছিলেন, এই বিপ্লবে অংশগ্রহণ করেছেন, বিপ্লবের পক্ষের শক্তি, তাদের প্রত্যেকটা লেয়ার থেকে, প্রত্যেকটা স্টেক থেকে আপনার সমান সংখ্যক হোক কিংবা প্রতিনিধিত্ব নিশ্চিত করার যে বিষয়টি, এটা আসলে কতটুকু করতে পেরেছে। আজকে যদি আমি সরকারের কথাই বলি, এই সরকারের দায়িত্বশীল যারা রয়েছেন তারা সবসময় একটা কথা পরিষ্কারভাবে বলেন যে এই সরকার ইনক্লুসিভ একটা সরকার, অর্থাৎ মানে সকলকে নিয়ে এই সরকার। হোয়াট ইজ দিস? আমরা কিন্তু তখনই প্রশ্নটা তুলি, আমরা বলেছি যে এই সরকারের প্রতি আমাদের সমর্থন রয়েছে। কখন পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত তারা জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবেন। যখনই আমরা দেখব যে যারা জনগণের প্রত্যাশা পূরণে আসলে এই সরকার সেভাবে কার্যকর ভূমিকা রাখতে পারছেন না, ঠিক তখনই কিন্তু আমাদের সেই সমর্থনটা আমরা ফিরিয়ে নিব বা উইথড্র করে নিব। সেই জায়গা থেকে আজকে দেখেন নিয়ে কি করবেন? উইথড্র করে নিলেন, করবেন কি? না, আমরা যে জাতীয় যে নির্বাচন, সেই নির্বাচনের যে চাপ দেওয়া বা সেই নির্বাচন আদায় করার জন্য যা যা করা তাই করতে হবে। তাই করবেন। ধরেন আজকে এই সরকারকে আমরা যে কারণে দায়িত্ব দিয়েছি, সেই দায়িত্ব পালন যদি তারা না করতে পারে, তাহলে আমাদের বিকল্প যে চিন্তা সেটাই বাস্তবায়ন করতে হবে। এখন আমরা এই সরকারকে আনলিমিটেড টাইম দিয়ে এই দেশকে তো আবারও বেকায়দায় ফেলতে পারি না, বিকজ এই সরকারকে নিয়ে আসতে আমাদের অসংখ্য ছাত্র জনতাকে জীবন দিতে হয়েছে। আমরা আবারও জীবন দেব, রক্ত দেব, এরকম পরিস্থিতি আবারও তৈরি হবে, এটা আমরা কোনোভাবে। আরো আলোচনা আছে, এই পর্যায়ে শুনছি না ফারুক হাসান, পরবর্তী পর্যায়ে শুনবো। তাজনুবার জাবিন, আপনার কাছে আসতে চাই, যেটি আমাদের ফারুক হাসান বললেন যে সকাল বলছে দিন ভালো যাবে না, অর্থাৎ ছাত্র সংগঠনের আত্মপ্রকাশকে কেন্দ্র করে যদি এই অবস্থা হয় তারা কিভাবে কাজ করবে, পাশাপাশি 28 তারিখে তো রাজনৈতিক দল আসছে, শুনতে চাই। ধন্যবাদ আপনাকে, সে সাথে যারা দেখছেন দর্শক এবং আমার সকল সহ আলোচককে শুভেচ্ছা জানাচ্ছি। ফারুক ভাই যেটা শুরুতে একটু বললেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটির উদ্যোগে এই ছাত্র সংগঠন, এখানে একটু কথার ইয়াটা একটু কারেকশন আছে যে মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সাবেক সমন্বয়ক ছিলেন তাদের উদ্যোগেই কিন্তু এই ছাত্র সংগঠনটা আসছে এবং নাগরিক কমিটি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে নাগরিক কমিটির উদ্যোগে আমাদের নতুন রাজনৈতিক দল ইনশাল্লাহ 28 তারিখ। এটাকে আলাদা করবেন কিভাবে? খুব কঠিন না যে সাবেক বর্তমান এই জায়গাতে? না, যেহেতু দুইটাই শুরু থেকেই আলাদা ছিল, একটা ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কিন্তু আমাদের এই গণ অভ্যুত্থানটা হয়েছে এবং জাতীয় নাগরিক কমিটির কিন্তু সেই সকল নাগরিকদেরকে একত্রিত করেছে যাদের গণ অভ্যুত্থানে অংশ নিয়েছে বা পরবর্তীতে এক ধরনের রাজনৈতিক আকাঙ্ক্ষা তৈরি হচ্ছে কিন্তু কোনো ব্যানার ছিল না, সেই সকল সবাইকে কিন্তু জাতীয় নাগরিক কমিটি একত্রিত করেছে। এখানে কিন্তু কোনো ছাত্র স্টুডেন্টরা ছিল না। তো উনি যেটা বললেন যে ছাত্র সংগঠনের এই মারামারি, অবশ্যই এটা অনাকাঙ্ক্ষিত এবং খুবই দুর্ভাগ্যজনক, এটা অস্বীকার করার উপায় নাই, কিন্তু মর্নিং শোজ দ্য ডে এবং এটাই যে এটাতে আমি খুব মানে আসলে দ্বিমত পোষণ করতে চাই। এই যে ইনক্লুসিভনেসের কথাটা আমরা বলছি, আপনি বলছেন যে সকাল ভালো না গেলে দুপুর ভালো যেতে পারে, দুপুরে রোদ উঠতে পারে। অবশ্যই হতে পারে, কারণ সব উক্তি দিয়ে কিন্তু সব কিছুর ব্যাখ্যা সবসময় করা যায় না। আমি যেটা বললাম যে ইনক্লুসিভনেসের কথা কিন্তু এখন সবার মুখে মুখে। আমরা এই গণ অভ্যুত্থানের পরে যে কয়েকটা শব্দ খুব বিখ্যাত, তার মধ্যে ইনক্লুসিভনেসটা হচ্ছে একটা, কিন্তু এর আগের আমার তো মনে হয় এই গণ অভ্যুত্থানের পরে এই তরুণদের রাজনীতির আসার পরেই কিন্তু এই আইডিয়াটা এত ব্যাপকভাবে চর্চিত হচ্ছে যে আমরা সবাইকে এখানে নিতে চাই। কেন নিতে চাই? কারণ এটা বিগত বছরগুলোতে কোনো রাজনৈতিক দলের চর্চার মধ্যে ছিল না। একটা পরিবারতন্ত্র, একটা স্বজনপ্রীতি আমরা সবসময় দেখে এসেছি। না, এবার তো বিশ্ববিদ্যালয় তন্ত্র হয়েছে। না, ধরুন রাজনৈতিক দলগুলোকে আপনি অভিযোগ করতে পারেন তাদের মধ্যে পরিবারতন্ত্র আছে, হ্যাঁ, কিন্তু এবার তো এই যারা বিশ্ববিদ্যালয় তন্ত্রের অভিযোগগুলো যদি থাকে সেইগুলোতে তো আমরা তন্ত্রের মধ্যেই ঢুকে যাচ্ছি। না, এখানেই আসছি আমি, আপনার এই কথাটাতে আসছি, যেই কারণে এই ইয়াটা হলো আজকে মারামারি বা যেটাই হোক, যেটা হলো যে সব ইউনিভার্সিটি বা সব ধরনের কে এখানে ইনক্লুড করা হয় নাই। এই আইডিয়াটা কিন্তু এদেরই ছিল এবং গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী প্রাইভেট ইউনিভার্সিটি, মাদ্রাসা, সব ধরনের শিক্ষার্থী
একটা বিপুল অংশগ্রহণ যেভাবে ছিল, এটার সব সময় এটার স্বীকৃতিটাও আমাদের কথার মধ্যে সব সময় ছিল। কিন্তু আপনারা জানেন, এখানে আমার থেকে সবাই অনেক অভিজ্ঞ, যখন একটা কমিটি দেওয়া হয়, যখন কোনো কিছু শুরু করা হয়, এবং তখন কিন্তু আরো অনেক কিছু দিক বিবেচনা করতে হয়। এবং আমি মনে করি যে এই যে মর্নিং শোজ, আমাদের মধ্যে যে ইচ্ছাটা আছে সবাইকে যুক্ত করার, এই যে যাত্রা, আমার তো মনে হয় যে এটাই অনেকটা পজিটিভ। এই পর্যায়ে একেবারে 1, 2, 3 করে আমি একটু আপনার কাছ থেকে শুনে নিতে চাই যে এই কমিটি দেওয়ার ক্ষেত্রে প্রধান 3টি কি বৈশিষ্ট্য আপনারা বিবেচনা করেছেন? আচ্ছা, এখানে মূলত তাদের মানে ছাত্র সংগঠনের, আমরা আগের লেজুর ভিত্তিক ছাত্র সংগঠনের কি জানতাম যে তারা সবসময় মাদার পার্টির একটা মানে একটু পয়েন্টটাকে বলুন, আমরা ব্যাখ্যা পরে শুনবো যে এই 3টা বৈশিষ্ট্য আপনারা বিবেচনা করেছেন। এটা তারা ছাত্র নাগরিক যে এই গণঅভ্যুত্থানের পরে যে মানুষ রাজনৈতিক যে আকাঙ্ক্ষা দেখে সেটা বাস্তবায়নে তারা কাজ করবে, সবাইকে নিয়ে তারা কাজ করবে, এবং এখান থেকে যাতে নেতৃত্ব উঠে আসে। এবং মূলত তো এই আমরা তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারেই কিন্তু গণঅভ্যুত্থানটা করেছি, এবং সকল শ্রেণীর ছাত্র শিক্ষার্থীদেরকে এখানে পর্যায়ক্রমে ইনক্লুড করাটাই এবং তাদেরকে নিয়ে নতুন বাংলাদেশ সামনে এগিয়ে যাওয়াটার উদ্দেশ্যে সেই ইচ্ছা আপনাদের আছে। অবশ্যই। তাসনিমা জামিন, অসংখ্য ধন্যবাদ। রুইনেসন প্রিন্স ভাই আসতে ভাই, সকলকে নিয়েই তারা চলতে চায়, বলছেন ইনক্লুসিভ পলিটিক্স। সেই ইনক্লুসিভনেস এবং তার প্রেক্ষাপটে আজকে যা ঘটলো, আগামী দিনে যা ঘটতে পারে, নির্বাচন আছে, সংস্কারও চলছে, বাংলাদেশের রাজনীতি দিন শেষে এই যখন অবস্থা, তখন আসলে কি ব্যবস্থা হতে যাচ্ছে? ধন্যবাদ আপনাকে। আমি আলোচকদের ধন্যবাদ জানাচ্ছি, যারা শুনছেন শুভেচ্ছা জানাচ্ছি। না, আমার মনে হয় যে আজকের যে ঘটনাকে আপনি উল্লেখ করেন, আজকে কিন্তু সারা দিনে বাংলাদেশে প্রচুর ঘটনাবলী আছে, এটা শেষ করা যাবে না। ওইখানে শুভকিবরিয়া ভাই আছে, সকাল থেকে তো আজকে গ্যাস সেক্টর নিয়ে যা ঘটছিল সেটাও একটা বড় ঘটনা, কিন্তু এটা আলোচনার মধ্যে নাই। তাই যাই হোক, আমি সেদিকে নাইবা গেলাম না। আমি বলতে চাইছি এটাই যে একটা ঘটনাকে দেখেই যদি আপনি পুরো রাজনীতির একটা সিনারিও দেখতে চান, সেটা 1 নম্বর যথাযথ হয় না। এটা আমার দিক থেকে বলে আমি রাখলাম, কারণ ওইটা ব্যাখ্যা করতে গেলে আবার সময় চলে যাবে। কিন্তু বিষয়টাকে একটু এইভাবে বিবেচনা করতে চাই, সেটা হচ্ছে কি যে এইবার তো একটা গণ অভ্যুত্থান যেভাবে সংগঠিত করা হলো, এবং গণ অভ্যুত্থান কিন্তু শুধুমাত্র 36 দিনের ব্যাপার ছিল না, এটা একটা দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে একটা রেজিমের বিরুদ্ধে চলমান সংগ্রাম। জি, সেই সংগ্রামের শেষ দিকে এসে যেসব আমাদের ছাত্র বন্ধুরা সামনের সারিতে লড়াই করলো, সেটা একটা অনেক বড় ঘটনা নিঃসন্দেহে। এখন সেই বন্ধুদের এক অংশ বলবো এই কারণ এটা খুবই স্বাভাবিক, কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তো বিভিন্ন ছাত্র সংগঠন ছিল, এমনকি আমরা রাজনৈতিক দলও একটা সময় অনেক প্রশ্নের সমর্থন করেছিলাম, কিন্তু আন্দোলনের বিজয়ের পরে যার যার জায়গায় ফিরে গেছি। কিন্তু বুঝলাম যে যারা হয়তো এইরকম রাজনৈতিক দল করতো না বা আগে কিছু করলেও, তারা নিজেদের চিন্তা পরিবর্তন করে আর একটা রাজনীতি ধারণ করে তারা একটা নতুন সংগঠন করতে চায়। তো সেটাকে যদি এই বিবেচনা করি যে গণ অভ্যুত্থানের যে চিন্তা চেতনা তারা যে কয়জন মানুষই হোক চিন্তা করে, সেইটাকে ধরে একটা অর্গানাইজেশন গড়ে তোলাটাকে আমরা পজিটিভভাবে দেখা দরকার বলে মনে করি। জি, কিন্তু আমার 2টা ছোট ছোট অবজারভেশনটা এরকম যে এখন জানি না যে এখন দেখেন কতগুলো শব্দ চলে আসে, কারণ যা দাঁড়িয়েছে এই ফারুক ওরাই তো আরও ভালো বলতে পারবে। এবং দেখেন একটা কথাটা গুরুত্বপূর্ণ, আমি গুরুত্ব দিচ্ছি এই কারণে, কারণ সর্বশেষ অনেক দিন ধরে যে কোটা বিরোধী আন্দোলন এই জায়গাগুলোতে যারাই তো সামনে ছিল, তারাই তো এই জায়গাগুলোতে ছিল, এবং তাদেরই ফলোয়ার্সও প্রাথমিকভাবে অনেকে। কিন্তু তার একটু মন্তব্যকে খেয়াল করেন, উনি বলতে চাইছেন যে দোতলায় যখন ছিলেন তখন এইখানকার ঘটনা দেখে তার মনে হলো যে বিগত রেজিমের শাসক গোষ্ঠী, আমরা যেটা বলি ছাত্র সংগঠন, তার আধিপত্য বিস্তার নিজেদের এইটার জন্য যা যা করে তাই ঘটছে বলে তার অবজারভেশন। তো সেইটা যদি হয়, একটু আগে আমি যেটা বললাম এটার সাথে তো সাংঘর্ষ, এটা কোনো ভালো খবর না। এবং ভালো খবর না শুধু আমি ওই গুটি কয়েক ব্যক্তির জন্য বলছি না, এই যে সারা দেশের মানুষ এইবার যে সমর্থন করলো তারা অসাহত হলো, এটা 1 নম্বর কথা। দ্বিতীয় কথা, আমরা রাজনীতির ধারায় যেটা বুঝে এসেছি যে একটা রাজনীতিকে সে ছাত্র সংগঠন হোক আর যাই হোক, প্রথম বিবেচনার বিষয় কি হয়, কোন নীতিতে তারা ঐক্যবদ্ধ হচ্ছে, এটাই তো ফান্ডামেন্টাল। সেই নীতিতে ঐক্যবদ্ধ হলে এবারে লড়াই গণতন্ত্রের। বৈষম্যটা না হয় আমি একটু পরে রাখলাম, কারণ বৈষম্য নিয়েও মিস ইন্টারপ্রিটেশন হচ্ছে বলে আমার কাছে মনে হয়েছে,
সেটা সুযোগ থাকলে হয়তো পরে বলবো। পরবর্তী পর্যায়ে না, আমরা শুনবো। এটা শেষ এখানে করি, শেষ করি, এটা শেষ করি। এই প্রসঙ্গে না, এই পয়েন্টটা শেষ করি। তাহলে এই যে গণতন্ত্রের যে জায়গাটাই কিন্তু একটা নতুন শব্দ এখানেও শুনলাম, এটা আমাদের কাছে কমিটি দেওয়া। কমিটি দেওয়াটা আমরা বুঝতে পারি না, কারণ যে নীতি আদর্শের উপরে তারা দাঁড়াবে জি। ওইটা বাস্তবায়নের জন্য তাদের যে একটা গঠনতান্ত্রিক ধারা থাকবে, সেই ধারায় ওই কর্মীরা কমিটি নির্বাচন করবে দায়িত্ব দেওয়ার জন্য। কিন্তু এখন দেখেন ওই টার্মটা নাই। টার্মটা কি শুনতেছি আমরা? কমিটি দেওয়া। আমি জানি না হেলালদের সময় বা এখনো হেলাল সাহেবরা কমিটি দেওয়া বলে কিনা, আমি তো দেখি তারাও তো নির্বাচন করে জায়গায়। সুতরাং যদি দেওয়া শব্দটা হয়, এবং আগের যেটা বললাম যে আপনি কোন নীতি সেটা ঠিক না করেই যদি কিছু করেন, তাহলে শাসক গোষ্ঠীর যেভাবে ছায়া থাকে এবং এইটাকে আধিপত্য বিস্তারের জন্য যে কাজ থাকে, ওইটা যদি করতে চান তাহলে এইটা আখেরে কোনো ভালো খবর না এবং সবাইকেই আশাহত করবে। জি, রুইন হোসেন প্রিন্স ভাই, অসংখ্য ধন্যবাদ। আরও আলোচনা শুনবো। ফয়েজ আহমেদ, ফয়েজ ভাই আসতে চাই, এই আজকে যে শিক্ষার্থীদের ছাত্র যে সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক সংসদকে প্রকাশ করতে গিয়ে এর যে উদ্বোধনী বা স্বাগত জানানোর যে প্রক্রিয়ার মধ্যে যে ঘটনা ঘটলো, সেটি সরকারকে কতটা অস্বস্তির মধ্যে ফেললো বা সরকার আদৌ কোনো অস্বস্তি বোধ করে কিনা, এটি একটি প্রশ্ন। আরেকটি প্রশ্ন হচ্ছে ফারুক হাসান যেটি বললেন যে জনগণের প্রত্যাশা যদি সরকার পূরণ করতে না পারে তারা সমর্থন ফিরিয়ে নেবে এবং রাজপথে যাবে। আমি শেষটা দিয়ে শুরু করি। জি, প্রথমে আমাকে বলতে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। সরকার যদি জনগণের আস্থা পূরণের যে প্রত্যাশা নিয়ে আপনারা বসিয়েছেন সেটা পূরণের পথে না হাঁটে বা ব্যর্থ হয়, আপনারা সমর্থন ফিরিয়ে নেবেন, আমার মনে হয় তাই করা উচিত। এখানে মানে সরকার যদি না পারে, সেই সরকার আপনি সমর্থন দিবেন কেন? দিবেন না দয়া করে, এবং নাগরিকদেরকে উদ্বুদ্ধ করবেন এরকম কোনো সরকার যেন না থাকে বাংলাদেশে, কখনোই যেন না হয়, সেটা ঠিক আছে। আর ছাত্রদের সংগঠনে যে বিশৃঙ্খলার কথা আপনি বলেছেন, সেটা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। শুধু এতটুকু বলতে পারি, সমাজের যে কোনো পর্যায়ে যে কোনো ধরনের বিশৃঙ্খলায় সরকারকে চিন্তিত করে। সরকার প্রত্যাশা করে না রাজনৈতিক পরিমণ্ডলে হোক, সামাজিক পরিমণ্ডলে কোথাও কোনো বিশৃঙ্খলা হোক। এর বাহিরে কোনো রাজনৈতিক সংগঠন কিভাবে উদ্ভব ঘটবে, কিভাবে তার আত্মপ্রকাশ ঘটবে, সেটা নিয়ে কি হবে, এই টেনশনগুলি সরকারের নয়। না, কিন্তু সংস্কারের প্রশ্নে সরকারকে কোনো চিন্তার মধ্যে ফেললো না, বা ঐকমত্যের প্রশ্নে না। এটা তাহলে তো প্রায় বিএনপির বিভিন্ন জায়গায় কমিটি দেয়া নিয়ে বিভিন্ন বিষয়ে বিশৃঙ্খলা হচ্ছে, মারামারি হচ্ছে নানান জায়গায়, এগুলি তো রাজনৈতিক বিষয়। এগুলিতে যদি সরকার এগুলি নিয়ে সংস্কার করা যাবে না এই চিন্তার মধ্যে পড়ে যায়, তাহলে সরকারটা খুব ছোট একটা চিন্তার মধ্যে আটকে যাবে। এটা তো সরকারের চিন্তা হচ্ছে যে বিশৃঙ্খলা যদি হয়, আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো কারণে ব্যাঘাত ঘটে, সেটা একটা সরকারের চিন্তার বিষয় সকল ক্ষেত্রেই। সেটা একটা বিয়ে বাড়ির অনুষ্ঠানও যদি হয়, সেটা সরকারের জন্য চিন্তা। কিন্তু কারা কি রাজনৈতিক দল গঠন করবে, কারা কি করবে না, এটা নিয়ে সরকারের কোনো ধরনের মানে করুক বা না করুক, এটা নিয়ে সরকার। আপনি তো সরকারের সাথে আছেন, সরকার আপনারাই তো বলছেন যে আপনারা শিক্ষার্থীদের সরকার, এবং পরবর্তী লাইন বলছেন যে ছাত্র শ্রমিক বা জন আকাঙ্ক্ষার সরকার। তো শিক্ষার্থীদের মধ্যে যদি এরকম বিশৃঙ্খলা হয় ছাত্র সংগঠনের আত্মপ্রকাশকে কেন্দ্র করে, তো সেটি সেই যে যোগসূত্র শিক্ষার্থীদের সাথে আপনার, সেটা নিয়ে কি কোনো প্রশ্ন? আমি যদি আপনাকে এবং একই সঙ্গে আপনার দর্শকদেরকে বুঝাতে পারি, আমি যে কথাটা বলছি শুধু শিক্ষার্থী নয়, সমাজের যে কোনো পর্যায়ে রাজনৈতিক অরাজনৈতিক যে কোনো ধরনের বিশৃঙ্খলাই সরকারের জন্য চিন্তার বিষয়। এইটা আলাদা চিন্তা কিনা? না, এটা কোনো আলাদা কোনো চিন্তা নয়। এটা রাজনৈতিক দল তারা কিভাবে গঠন করবে, তারা কোথায় গিয়ে গঠন করবে, কেন করবে, এটা তাদের বিষয়, একান্তই তাদের বিষয়। আপনি যদি কাগজের খবর পড়েন, কদিন আগে বেরিয়েছে যে 5 আগস্টের পরে বেশ কিছু পলিটিক্যাল পার্টি ফর্ম হয়েছে। তো এই পলিটিক্যাল পার্টি ফর্ম হবে। আপনাকে আমি একটা ইন্টারেস্টিং ডেটা বলি। আজকেই যুক্তরাষ্ট্রভিত্তিক যে ফ্রিডম হাউসের একটা রিপোর্ট রিলিজ হয়েছে। সেই রিপোর্টে বলছে যে 2023 সাল থেকে 5 স্কোর উত্তীর্ণ হয়ে বাংলাদেশ গণতান্ত্রিক এবং স্বাধীনতার যে চর্চা, সেখানে অগ্রযাত্রা ঘটেছে, এবং পৃথিবীর যে কোনো দেশের মধ্যে বাংলাদেশের সর্বোচ্চ রকম ইতিবাচক ফলাফল অর্জন করেছে, আজকের প্রতিবেদন বলছে। তার মানে কি, এবং বলা হচ্ছে গত 19 বছরে পৃথিবীর সব জায়গাতেই স্বাধীনতা সংকুচিত হচ্ছে, সেই জায়গায় বাংলাদেশ এক অভূতপূর্ব রেজাল্ট দেখিয়েছে সেখানে। সুতরাং আপনি এর বাইরেও যদি আপনি এভাবে চিন্তা করেন যে 8 আগস্ট এই সরকার গঠন হওয়ার পর থেকে আজকে পর্যন্ত দেশের প্রত্যেকটি গণতান্ত্রিক ক্রিয়াশীল রাজনৈতিক দল প্রতিদিন এক বা একাধিক রাজনৈতিক কর্মসূচি পালন করছে। কোনো ক্ষেত্রে কি পূর্বানুমতির প্রয়োজন হচ্ছে? হেলাল ভাইদের তো কোথাও গিয়ে এখন আর ডিএমপি কমিশনারে দাঁড়িয়ে থাকতে হয় না। এই শৃঙ্খলা না থাকার কারণে কিন্তু জনভোগান্তি হচ্ছে ভাই। না, জনভোগান্তি হচ্ছে সেটা তো অন্য জিনিস। এটা আপনি বলছেন যে তাইলে আপনি পলিটিক্যাল পার্টিগুলিকে আহ্বান করেন, আপনারা প্রোগ্রাম করবেন না, দ্যাট ইজ ডিফারেন্ট। না, প্রোগ্রাম করবে না সেটা তো আমরা বলতে চাই না, কিন্তু একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্যে করবে সেটা। সুতরাং আপনি পলিটিক্যাল পার্টিগুলি তাদের যে রাজনৈতিক চর্চা করছে, দীর্ঘদিন এই চর্চার সুযোগই ছিল না।
এখন অনেকগুলি নতুন নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটছে। সে জায়গায় আজকে আরেকটি ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ ঘটলো। সেখানে একটি নিজেদের মধ্যে মারামারি হয়েছে বা আরো অনেক কিছু হচ্ছে, সেগুলি তো সরকারের জন্য আলাদা করে চিন্তা যদি তৈরি করে তাহলে তো সরকার তাদেরকে নিয়ে চিন্তা করবে। আপনি কিংবা সরকার অন্যান্য 10টি ঘটনার মতো একটি ঘটনা হিসেবে দেখছেন। ফয়েজ আহমেদ, অসংখ্য ধন্যবাদ। আজিজুল ভাই, হেলাল ভাই আসতে চাই। একজন উপদেষ্টা, সম্মানিত উপদেষ্টা, তিনি পদত্যাগ করেছেন, আরো 2 জন আছেন। তার প্রেক্ষাপটে নতুন দলের গঠনকে আপনারা কিংস পার্টির সেই প্রক্রিয়ার সাথে আপনারা তুলনা করা অথবা এইভাবে চিন্তা করার কথা আপনি বলছেন, আপনারা বলছেন, আপনার দল বলছে, শুনতে চাই আপনার আলোচনা। না, ধন্যবাদ। নতুন দলকে বিএনপি সবসময় সাধুবাদ জানায়, কারণ একমাত্র দল বিএনপি বাংলাদেশে মাল্টিপার্টি ডেমোক্রেসি প্রণয়ন করেছিল বিধায় আজকে যত রাজনৈতিক দল বলেন, ইভেন আওয়ামী লীগ, ইভেন জামাত, জাতীয় পার্টি, কমিউনিস্ট পার্টিও, কমিউনিস্ট পার্টি বাকশালের মধ্যে ছিল তো, কমিউনিস্ট পার্টি, যত দল আছে সব দল আমাদের এই পলিসির ফলে, যে আমরা মাল্টিপার্টি ডেমোক্রেসি যদি না দিতাম তাহলে ওই বাকশালী ব্যবস্থায় থাকতাম, তাহলে আজকে এত নতুন দল এত কিছু সৃষ্টি হতে পারত না। অতএব নতুন দলকে বিএনপি সাধুবাদ জানায়, কারণ রাজনীতিতে নতুন নতুন মত, নতুন নতুন পথ তৈরি হলে দেশ ডেভেলপমেন্টের দিকে এগিয়ে যায়। কিন্তু এখন বক্তব্য হলো যে বাংলাদেশে এখন আমরা একটা ট্রানজিশনাল পিরিয়ডে অবস্থান করছি। এই অবস্থায় আপনি নিজেদের মধ্যে তর্ক বিতর্ক ন্যারেটিভ যত বেশি তুলবেন, দেখেন এখন একটা ভীষণ দানব ফ্যাসিবাদ ছড়ে গেছে। সেখানে আমরা অনেক লোক এখন কথা বলছি, আগে কথা বলতে পারতাম না সবাই ঠিক মতো, এখন অনেক লোক কথা বলছি, এর জন্য কেউ কিন্তু ক্রেডিট ক্লেম করতে পারে না। আমরা অনেক লোক কথা বলছি, এই কথা বলার ফলে আমাদের যে পলাতক কথা বলার সুযোগটা কেউ না কেউ না দিলে তো বলা সম্ভব হতো না। এইটা একটা ফেক ভেক্ট্রাম, এটা কোনো কথা না। দানব সরে গেছে, সবাই কথা বলবে। বন্যার পানি নেমে গেলে যেমন জমি ফার্টাইল হয়, তখন নতুন চারা চারা জন্মায়, এর জন্য বিধাতাই একমাত্র তার ক্রেডিট, আর কোনো লোক ক্রেডিট ক্লেম করতে পারে না যে আমি খাল কেটে দিচ্ছি পানি চলে গেছে আমি, এইটা কোনো কথা না। আমরা দানব চলে গেছে, এখন সবাই কথা বলছি। এই কথার এত বিশৃঙ্খলে আমাদের যে মূল টার্গেট, যে বাংলাদেশকে একটা অ্যাপলিটিক্যাল গভর্নমেন্ট থেকে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট, যে আপনার যে রাজনৈতিক শূন্যতা যদি থাকে তাহলে সেখানে নানা রকম কনস্পিরেসি হয়। আমরা দেখেছি সব কনস্পিরেসি সিন্ড্রোম, আমরা 8ই আগস্টের পরেও দেখেছি, আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত থেকে, এগুলো সব আমরা দেখেছি। সুতরাং আমাদের বক্তব্য হলো যে এই তর্ক বিতর্ক যত দীর্ঘায়িত করবেন, ফ্যাসিবাদ কিন্তু তত সুযোগ পাওয়া যাবে, ষড়যন্ত্র করার তত সুযোগ পাবে, এবং সে করছেও। এবং এই তর্ক বিতর্কের ফলে ফ্যাসিবাদের তার সমস্ত অপবাদ কিন্তু চলে যাবে। আমরা নিজেরা নিজেরা কাদা ছোঁয়াছুরি করলে আমাদের মূল স্পিরিটটা হলো যে গণতন্ত্রের দিকে ট্রান্সফর্ম হওয়া, একটি নির্বাচনের দিকে ট্রান্সফর্ম হওয়া। যেহেতু পলিটিক্যাল গভর্নমেন্ট ছাড়া আমরা আজকে 7 মাস চলে গেল, এখনো কোনো গণতন্ত্রের দিকে ফিরে যাওয়ার কোনো আলোচনা না করে বিভিন্ন আলোচনা। এখন একটা বক্তব্য দেখেন আপনি, নাহিদ ইসলামের যে পদত্যাগ করে তিনি নতুন দল করলেন, এটাকে তো আমরা সাধুবাদ জানাই, যেহেতু সে তো আগেও রাজনীতি করলো, নতুন করতো, নতুন রাজনীতিটা সেরকম না। কিন্তু এখানে একটা বক্তব্য দাঁড়িয়েছে, একটা মানে একটা পারসেপশন দাঁড়িয়েছে যে এই যে বর্তমান ডক্টর ইউনূস সরকার, এই সরকারটা কিন্তু আমাদের সকলের সরকার, আমাদের সরকার। এই সরকারের ক্যারেক্টারটা কি তাই বলেন? নিউট্রাল। ফার্স্ট ক্যারেক্টার হচ্ছে নিউট্রাল। যখন এই সরকারের কেউ পদত্যাগ করে হোক আর না করে হোক, এবং ছাত্ররা যে 3 জন আছে তারা সবাইও যদি পদত্যাগ করে, তারা যে দল গঠন করে সেই দলকে বলা হচ্ছে কিংস পার্টি। আমাকে সময় না দিলে আপনি ব্যাখ্যাটা বুঝবেন না। কারণ রাজার অনুগ্রহে, রাজার সমর্থনে, রাজার দয়ায় যেই দলগুলো গঠন হয় তাকে আমি কিংস পার্টি বলছি না, পত্রিকা টেলিভিশন আপনারা বলছেন কিংস পার্টি। অতএব রাজার ছত্রছায়ায় ডক্টর ইউনূস যদি দলটা গঠন করতো তখন কিন্তু আমরা কিংস পার্টি বলতাম না। যেমন গতবার পিডিপি, প্রোগ্রেসিভ ডেমোক্রেটিক পার্টি করেছিল, ওটাকে কিংস পার্টি বলেছে। আমি এই দলকে সাধুবাদ জানাই, আমাদের দলও সাধুবাদ জানাই। কিন্তু আমি যেটা বললাম যে ডক্টর ইউনূসের যে নিউট্রাল যে ক্যারেক্টারটা, এইটা যখন এই দলটি আবার নির্বাচনে অংশগ্রহণ করবে, দল গঠন করেছে নো প্রবলেম, যখন নির্বাচনে অংশগ্রহণ করবে তখন ইউনূস সরকার কি এই নির্বাচন পরিচালনা করতে তার বৈধতা থাকবে? তখন দেশের কি হবে? যেমন ফয়েজ ভাই একটা কথা বলছে যে সমর্থন আপনি ফিরিয়ে নেন। যদি রাজনৈতিক দলগুলো সমর্থন ফিরিয়ে নেই তাহলে দেশের গণতন্ত্রের কি হবে? ইউনূস সরকারের প্রতি যদি আমাদের সবার অনাস্থা চলে আসে তাহলে কি হবে? দেশের গণতন্ত্রের কি হবে, দেশের কি হবে, এবং আমাদের অভ্যুত্থানের কি হবে, সেটা নিয়ে আপনাদেরকে ভাবাচ্ছে। জি অবশ্যই। যেহেতু বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব
আমাদের বিশেষ করে সার্বভৌমত্ব গণতন্ত্র এখনো প্রতিষ্ঠিত হয়নি। গণতন্ত্র, যে গণতন্ত্রের জন্য ছেলেরা প্রাণপণে যুদ্ধ করলো, সেই গণতন্ত্র প্রতিষ্ঠা হয়নি। রাজনৈতিক দলগুলো সমর্থন সরিয়ে নিলে সরকারের কি অবস্থা হবে, দেশের কি অবস্থা হবে, সেই প্রসঙ্গে বলছিলেন। না, এটা তো ঠিক। যদি রাজনৈতিক দলগুলো সমর্থন সরিয়ে নেয় তাহলে দেশ, অভ্যুত্থান, গণতন্ত্র সব ধ্বংস হয়ে যাবে। সুতরাং আমরা এই সরকারের পারফরমেন্স আরও যত স্ট্রং হয় আমরা এটা চাই। আমি যে কথাটি বলছিলাম ওদের কমিটি নিয়ে, আপনি বলছেন যে বিশ্ববিদ্যালয় তন্ত্র হয়েছে, আগে ছিল পরিবারতন্ত্র। আপনাদের এই টার্মগুলো কিন্তু ভেগ টার্ম। যোগ্যতার ভিত্তিতে কেউ যদি পরিবারের 3 জন লোক কমিটিতে আসে, যোগ্যতার প্রধান মাপকাঠি এখানে হবে। যদি বিশ্ববিদ্যালয়ের ছেলেরা আর কি করে পাবলিক বিশ্ববিদ্যালয় আর প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কনফ্লিক্ট, আপনি মনে হয় এটা বলছেন। এখন যদি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছেলেরা কম্পিটেন্ট হয় তাহলে তারা সেখানে যাবে, আর কম্পিটেন্ট না হলে যাবে না। আর যেটা বলছেন যে গন্ডগোল, দেখেন একটা রাজনৈতিক দলের মানে কি কম্পিটেন্সি প্রমাণের জন্য মারামারি করতে হবে? হ্যাঁ, মারামারিটা আমি বলছি, একটা রাজনৈতিক দলের যখন জন্ম হয় এটা একটা প্রসব বেদনা আছে। আপনি পলিটিক্সের বাইরে বসে এটা বুঝবেন না, এটা একটা প্রসব বেদনা আছে, এটা চিৎকার আছে। এই চিৎকারে এইগুলো না হওয়ার আমরা আশা করি, কিন্তু তারপরেও যদি হয় সেটাকে আপনি যদি বলেন যে আগেও পলিটিক্যাল পার্টিসগুলোর মধ্যে কমিটি হওয়ার সময় গন্ডগোল হতো, আপনাদেরই হচ্ছে। মানে টোটাল পলিটিক্স সিস্টেমটাকে আপনাকে মেলাইন করার যে অপচেষ্টা, এটা হলো একটা মানে রাজনীতিবিহীন সমাজ গড়ে তোলার যে উদ্যোগ আমরা দেখছি, নির্বাচনকে বাইপাস করে যে কথাগুলো সংসদে বলা উচিত সেই সংসদও না বলে আমরা বাইরে বলছি। সে আপনার কথার প্রতিধ্বনিতে আমার কাছে এইটা মনে হচ্ছে। আর একটা হলো আভ্যন্তরীণ গণতন্ত্র। প্রত্যেকটা লোক দেখলাম আপনার এইসব টকশোতে বিভিন্ন আলোচনায় বলে যে কোনো দলের আভ্যন্তরীণ গণতন্ত্র নেই। আপনি দেখেন, আমার প্রিন্স ভাই কিছুক্ষণ আগে বলেছে, আমরা যে সমস্ত রাজনৈতিক দল আমরা কিন্তু আপনার ভোটের মাধ্যমে, তৃণমূল পর্যায় থেকে ভোটের মাধ্যমে একটা দল গঠন করি। এখন আজকে নতুন যে রাজনৈতিক দলটা হলো, প্রিন্স ভাই যেটা বললো যে কমিটি দেওয়া আর কমিটি গঠন, আমি আরও বেশি সাধুবাদ খুশি হতাম যদি প্রিন্স ভাই যেটা বললো যে ডেমোক্রেটিক ওয়েতে তাদের এই সংগঠনটা আসতো, তাহলে আমরা আরও বেশি খুশি হতাম। সুতরাং এই দলের প্রতি আমাদের সমর্থন রয়েছে, কিন্তু এই দল যদি নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে কিন্তু বাংলাদেশের ডক্টর ইউনূস সরকারের তার নির্বাচন পরিচালনা করার যে ক্রেডিবিলিটি, এটা কিন্তু সে লুজ করবে। এটা কিন্তু এর থেকে তো স্বাগত না জানানোই ভালো ছিল বোধহয়। কেন, রাজনৈতিক দল তো গঠন হতেই পারে, আচ্ছা। রাজনৈতিক দল কিন্তু গঠন হতে পারে। কিংস পার্টি যেটা বলছেন যে দেখেন যে এই রাজনৈতিক এই ইউনূস সরকারের যে 3 জন উপদেষ্টা, তাদের যে সম্পৃক্ততা সরকারের সাথে রয়েছে, প্রশাসনের সাথে রয়েছে, যে নেক্সাস তাদের গড়ে উঠেছে এতদিনে প্রশাসনীয়, সুতরাং সেখানে নির্বাচনে তখন অংশগ্রহণ করলে সেখানে কিন্তু আর নিউট্রালিটি থাকে না, তখন সেখানে একটা আপনার বায়াসনেস কাজ করে। এই জন্য আমি বলছি যে আজকে নতুন যে পার্টিকে সাধুবাদ জানাচ্ছি, এতে কিন্তু বর্তমান সরকারও অনেকটা অংশে দায়ী। কারণ তিনি ছাত্রদেরকে রাজনৈতিক দল, ছাত্র বলতে আমি প্রিন্স ভাই যেটা বলছে খণ্ডিত একটা অংশ, কিন্তু ছাত্র ঐক্য পরিষদ মানে টোটাল বৈষম্য বিরোধী না। প্রিন্স ভাই এটা ক্লিয়ারলি বলেছে যে বৈষম্য বিরোধী এখন বলতে ছাত্র ঐক্য পরিষদ বলতে, গণতান্ত্রিক ছাত্র সংসদ বলতে একটি অংশ। তাদেরকে বলছে যে তারা আমাকে নিয়োগ করেছে এবং তাদেরকে রাজনৈতিক দল গঠন করতে বলছে। এই কথাও কিন্তু ডক্টর ইউনূস সরকার তার নিউট্রালিটি অনেক হারিয়েছে। এখন যদি আবার এই সমস্ত ছাত্র নেতারা রাজনৈতিক দল গঠন করছে, রাজনীতি করবে, কিন্তু যদি এই রাজনৈতিক দলটি যখন নির্বাচনে অংশগ্রহণ করবে তখন কিন্তু এই কথাগুলো উঠবেই। ইনক্লুসিভ নিয়ে একটা কথা বলছেন, আমি এই নতুন ছাত্র ভাইদের কাছে জিজ্ঞেস করতে চাই, ইনক্লুসিভ বলতে তারা কি এই যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ তাদেরকেও বোঝাচ্ছে না? এখানে ইনক্লুসিভ পলিটিক্সের প্রসঙ্গ পরবর্তী পর্যায়ে ছিল। অসংখ্য ধন্যবাদ। শুভকিবরা ভাই আসতে চাই, যেটি নতুন দল, নতুন ছাত্র সংগঠন, নির্বাচন পদ্ধতি এবং হেলাল ভাই যেভাবে দেখছেন, আপনার দেখার কি একই রকম নাকি আপনি ভিন্নভাবে দেখছেন? হেলাল ভাই তো একটা অংশীজন, রাজনীতির অংশীজন। হেলাল ভাইয়ের দল দীর্ঘদিন দেশের ক্ষমতায় ছিল, তাদের কার্যক্রম মানুষ দেখেছে। দীর্ঘদিন তারা আন্দোলনে ছিল, তাদের কার্যক্রমও মানুষ দেখেছে। ভবিষ্যতে নির্বাচন হলে তারা যাবে, তাদের ম্যান্ডেট নিয়ে যাবে, সেটাও মানুষ দেখবে। সুতরাং তারা একটা বড় দল, গোটা দেশে তাদের সংগঠন আছে এবং এখন তারা কি কাজ করছে সেটাও মানুষ দেখছে। সুতরাং আমরা সব কিছু মানুষের উপরেই ছেড়ে দিই। আর নতুন রাজনৈতিক দলের এই বিষয়টা খুব অদ্ভুত। আমাদের এখানে এই মুহূর্তে যে রাজনৈতিক, মানে আমি ছাত্র সংগঠনের চাইতে আগামী কালকে 28 তারিখে যে নতুন রাজনৈতিক দল হওয়ার কথা,
সেটাকেই একটু স্পর্শ করতে চাই। আমি এখানে আসার আগে বাংলাদেশের পলিটিক্স নিয়ে একটা অসাধারণ বই আছে লরেন্স জিরিংয়ের। তো উনি ওই বইটাতে খুব ইন্টারেস্টিং, উনি প্রথম চ্যাপ্টারটা লিখেছেন মেকিং অফ বাংলাদেশ এবং লাস্ট চ্যাপ্টারটা হচ্ছে দ্য ফিউচার অফ বাংলাদেশ। উনি খুবই বড় পলিটিক্যাল সায়েন্টিস্ট, সাউথ এশিয়ার উপরে এক্সপার্ট, বাংলাদেশে একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতাও করেছিলেন। তো উনি প্রথম লাইনটা লিখেছেন বইয়ের যে দ্য বাংলাদেশ ইজ এ কান্ট্রি চ্যালেঞ্জড বাই কন্ট্রাডিকশনস। মানে এখানে প্রচুর রকমের স্ববিরোধিতা আছে। এবং উনি লাস্টের লাইনটা যেটা লিখেছেন ফিউচারের ইয়েতে, যে ওটা খুব ইন্টারেস্টিং, যে ইট হ্যাজ বিন ডেমনস্ট্রেটেড দ্যাট পলিটিক্স ইন বাংলাদেশ রিভলভস অ্যারাউন্ড পার্সোনালিটিস নট আইডিয়াস অর ইনস্টিটিউশনস। একবারও আমাদের রাজনীতির এটা 92 সালে মিলে যায়, বইটা বের হয়েছে, তার ধারণার সাথে মিলে যায়। এটা এরশাদ সাহেবের জমানা পর্যন্ত উনি শেষ করেছেন, এরপরে তো অনেক ঘটনা ঘটেছে, এটা টাচ করে নাই। তো প্রথম কথা হচ্ছে যে আমাদের এখানে রাজনীতি প্রাতিষ্ঠানিকভাবে দাঁড়িয়ে গেছে ব্যক্তিতে অথবা মানে আদর্শে অথবা প্রাতিষ্ঠানিকতা, এখানে রাজনীতি দাঁড়ায় নাই। আমাদের আপনি যদি রাজনীতির ইতিহাস দেখেন, সেখান থেকে কখনো কখনো ব্যক্তি পরিবারতন্ত্রে গেছে, সিস্টেমে গেছে, এগুলো গেছে। এইখানে এবার একটা উল্টা ঘটনা ঘটতেছে। এইখানে যে রাজনীতি, নতুন রাজনীতি তৈরি হচ্ছে, সেটা একদম উল্টা ঘটনা। প্রথমে তারা একটা বিপ্লবে বিজয় অর্জন করে রাজনীতির মাঠে আসছে। তাদের ছোটখাটো আগে রাজনীতি হয়তো ছিল, কিন্তু বিপ্লবের পরে তারা আসছে। আবার তারা বিপ্লবের যে সরকার, সেই সরকার থেকেও আসছে, সরকারের একটা অংশ হয়ে আসছে, সেখান থেকে ক্ষমতা ছেড়ে আসছে। এটা একটা ব্যাপার। সুতরাং আমরা এখনো জানি না তাদের রাজনৈতিক ম্যানিফেস্টো কি। তারা বিভিন্নভাবে শুনছি নতুন বন্দোবস্ত, মধ্যপন্থী, বাংলাদেশপন্থী, এটা ক্লিয়ার না। সুতরাং তাদের এই এটা ক্লিয়ার না হওয়া পর্যন্ত আমরা আসলে ঠিক বুঝতে পারছি না যে তারা কোন রাজনৈতিক আদর্শকে জনগণের সামনে হাজির করছে। কিন্তু কতগুলো মজার বৈশিষ্ট্য আছে। একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এই রাজনৈতিক, যে আজকে ছাত্র সংগঠনটা তৈরি হলো, এই রাজনৈতিক দলের ধরেন সবাই তরুণ। আগামী দিনে যে রাজনৈতিক দল আসতেছে তারা সবাই তরুণ। আমাদের এখানে তরুণরা রাজনীতি করে মূল দলের রাজনৈতিক ছত্রছায়ায়। জাতীয়তাবাদী ছাত্র দল, বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, তাদের মাদার অর্গানাইজেশনের চিন্তাকে তারা লালিত করে। তারা যে খুব ফ্রিডম পায় এটা তারা দাবি করতে পারে, কিন্তু আমরা দেখি যে তারা খুব ফ্রিডম পায় না। হ্যাঁ, তাদের সিনিয়র লিডার যা বলে তার বাইরে তার যাওয়ার ক্ষমতা নাই। ঠিক আছে, তো এইটা আবার এখানে একটা উল্টা ঘটনা, যে এই রাজনীতিতে যারা আসতেছে তাদের কোনো মাদার নাই। তারা কিভাবে এটাকে ডেমনস্ট্রেট করে, জনগণের সামনে নিয়ে আসে, সেটা একটা দেখার বিষয় আছে। তাদের একটা বড় সাকসেস আছে। আবার তারা যখন রাজনীতি করে নির্বাচন করতে যাবে, তখন তাদেরকে কতগুলো প্রশ্নের মুখে পড়তে হবে, যে প্রশ্নটা হেলাল ভাই তুলেছেন। যখন তারা কম্পিটিশন যাবে, ইলেকশন মানে তো কম্পিটিশন, তখন সে যদি বলে যে বিএনপির সময়ে, বিএনপির শাসনামলে 3 বার বিএনপি দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, এই কথা যখন বলবে, তখন এই প্রশ্ন বিএনপির লোক এবং অন্য পার্টি করবে যে ভাই তুমি যে পলিটিক্স করছো, তোমার পলিটিক্যাল ফিনান্সিং এর সোর্স কি? অ্যান্সার দাও। তুমি যত বড় বড় সম্মেলন করতেছো, এই পয়সা কই পাইতেছো? ক্লিয়ার ইট, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এখানে সবাই ছাত্র, এরা এই রাজনীতি বা এই পট পরিবর্তনের মধ্যে না আসলে পলিটিক্যাল দলের একটা কথা আছে যে কন্ট্রিবিউশন, বিভিন্ন যারা দল সেটা সমর্থন ক্লিয়ার করে, করতে হবে। কন্ট্রিবিউশন হলে কারা দিচ্ছে, কোথায় দিচ্ছে, আমি বলছি যে তাদেরকে এই প্রশ্নের মুখোমুখি হতে হবে এবং অ্যান্সার দিতে হবে। সেটার উপরে জনগণ তাদেরকে বিচার করবে। এইগুলোকে অ্যাভয়েড করে যাওয়া যাবে না। এখন যে সুযোগ সুবিধা তারা পাচ্ছে, যে চিন্তার, সেই সুযোগ সুবিধা কম্পিটিশনে গেলে পাবে না। তারা যেমন বিএনপিকে প্রশ্ন করবে, আওয়ামী লীগ প্রশ্নে তারা যখন নানা রকম ন্যারেটিভের জায়গায় যাবে, তখন তাদেরকেও এই প্রশ্ন করা হবে। আমি বলছি যে সেইখানে যদি তারা, যেমন আজকে নাহিদ ইসলাম একটু আগে আমি দেখলাম যে তার ফেসবুকে ইয়ে দিয়েছেন, তার সম্পদের হিসাব দিয়েছেন, এটা খুবই অসাধারণ একটা ব্যাপার। যদি এটা পুরোটা সত্য হয়ে থাকে, আমাদের ক্লিয়ার হতে হবে যে এটা সত্য কি সত্য না। সত্য হলে তো খুবই ওয়েলকাম, এবং এটা একটা দিক নির্দেশক বিষয়। এটা আবার ধরেন বড় রাজনৈতিক দলগুলোর জন্য একটা চিন্তার বিষয় হয়ে যাবে যে এই আদর্শ তাদের পক্ষে মেনটেন করা সম্ভব কি সম্ভব না। বাংলাদেশ একটা পরিষ্কার দেশ, সবাই দেখা যায় কে কি করে, অলিগার্কদের সাথে কারা মেশে। এই যে আজকে রহিন হোসেন প্রিন্স ভাই যে কথাটা বলছেন, দেশ পরিষ্কার, রাজনীতি অপরিষ্কার, যে রাজনীতির সঙ্গে পলিটিক্যাল ফিনান্সিং এর ক্লিয়ারেন্সটা, যেমন ধরেন ফ্যাসিবাদের যে অলিগার্ক স্ট্রাকচার ছিল, সেটা এখন কারা চালাচ্ছে? সেটা কি বন্ধ হয়ে গেছে? এই যে টেম্পু স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, এই যে সমগ্র দেশের স্ট্রাকচার কারা চালাচ্ছে? কেউ না কেউ তো ওখানে শূন্যস্থান পূর্ণ করেছে। সুতরাং অলিগার্কের এই প্রসেস কিন্তু চলেছে। আজকে গ্যাসের দাম যে বেড়েছে, আজকে এই প্রশ্ন উঠেছে যে 30 টাকার গ্যাস 75 টাকা বলছে, এই বুদ্ধি দিল কে? এই বুদ্ধিটা আসলো কার মাথা থেকে? সরকার কি বলেছে? সরকারের আমরা কোনো বক্তব্য, তাহলে দিলটাকে? পেট্রোবাংলার মাথায় এই বুদ্ধিটা দিল কে? এবং কিরকম বুদ্ধি, যে আপনি যদি নতুন সংযোগ নেন আপনার 75 টাকা, আপনার যদি পুরাতন সংযোগ থাকে তাহলে একটা লেভেল পর্যন্ত আপনি 30 টাকা। এই বৈষম্য আপনি কেন করছেন? তো এই প্রশ্নগুলো এসছে। তো সুতরাং আমি বলছি যে এই রাজনৈতিক দলকে আমাদের সাধুবাদ,
হেলাল ভাইয়ের মতো আমিও সাধুবাদ দেই এবং আমি তাদের কর্মকাণ্ডে আশাবাদী যে তারা একটা নতুন কিছু করবে এবং তারা অনেক চ্যালেঞ্জের মধ্যেও পড়বে এবং এই চ্যালেঞ্জ তাদের তো শুরুই হয়েছে একটা মৃত্যুকে অতিক্রম করে এসে একটা সাকসেসের মধ্য দিয়ে। তারা তো সবাই মারা যেতে পারতো। না, এই চ্যালেঞ্জের কিবরিয়া ভাই এখানে এই পর্যায়ে একটা ছোট্ট দুই এক লাইনে শুনতে চাই যে চ্যালেঞ্জের মধ্যে পড়বে সেটা আমাদের যে চলমান যে রাজনৈতিক ধারা বা বৈশিষ্ট্য, এটা কতটা চ্যালেঞ্জ হবে তাদের জন্য? আমাদের তারা যদি ওই যে এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারে, তাদের চেহারা দেখে যদি মনে হয়, আমরা কিন্তু অনেক কথা শুনছি, এটার কোনো ক্লারিফিকেশন নাই যে আপনি যে রাজনৈতিক দল করছেন আপনার টাকাটা কোত্থেকে আসবে সেটা বলতে হবে। আপনি যদি কোনো বড় গাড়ি পরে থাকেন ছাত্র অবস্থায়, গাড়ি চালিয়ে থাকেন, আমি জানি না, যদি চালিয়ে থাকেন আমার সামনে যদি চোখে পড়ে আমি প্রশ্ন করব যে এই গাড়ির সোর্স কি। ঠিক আছে, উল্টাটা যদি তারা ঘটে, নাহিদ ইসলামের এই যে সিম্পলিসিটি, নাহিদ ইসলামের যে স্থিরতা, নাহিদ ইসলামের যে ক্লিয়ারেন্স, এটা যদি আসে তাহলে তো আমাদের রাজনীতি বড় বড় রাজনীতি। অসংখ্য ধন্যবাদ। সুতরাং প্রশ্ন করলে যারা এই ধরনের প্রক্রিয়ার সাথে আছেন প্রশ্নের উত্তর সাথে রাখবেন, এটা আমরা প্রত্যাশা করি। অধ্যাপক ডক্টর একে মতিনুর রহমান স্যার আসতে চাই যে অনৈক্য শিক্ষার্থীদের মধ্যে যে আমাদের ধারণা কি ছিল এবং এখন আমরা বিশ্বাস করতে চাই যে গণঅভ্যুত্থানের পরে এখন যে অভিযোগগুলো আসছে সেই অভিযোগগুলো আর থাকবে না, অনৈক্য, সংঘাত, সহিংসতা, দূরত্ব থাকবে না, নতুন বাংলাদেশ বিনির্মাণ হবে। এই প্রসঙ্গগুলো যখন আলোচনা হয়েছে, এই গত 6 মাস ধরেও আলোচনা হয়েছে, কিন্তু এই চলতি সময় শিক্ষার্থীদের আত্মপ্রকাশকে কেন্দ্র করে যা দেখছি, ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ, আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ তৌহিদ আপনাকে এবং সম্মানিত সহ-আলোচক এবং সম্মানিত দর্শক শ্রোতা সবাইকে শুভেচ্ছা। আপনি যে প্রশ্ন করেছেন সেটা হচ্ছে নতুন বাংলাদেশ, মানে যে নতুন ছাত্র সংগঠন, নতুন রাজনৈতিক দল, একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ। আমি আমার কয়েকটি বিষয়ে আলোকপাতের মধ্য দিয়ে আমার এই আপনার আনসারটা আপনি পেয়ে যাবেন। সেটি হচ্ছে যে 5 আগস্ট শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকারের পতনের পর নতুন বাংলাদেশের যাত্রাটাই শুরু হয়েছে এবং অন্য রকমের একটা প্রত্যাশা নিয়ে, আকাশচুম্বী একটা আকাঙ্ক্ষা নিয়ে জনগণের ভিতরে। সেই আকাঙ্ক্ষার সাথে প্রাপ্তি এবং প্রত্যাশা যদি আপনি মিলাতে যান, এখন বলবেন যে সময় 6 মাস, সেটি পূরণ করা সম্ভব নয়, কিন্তু কিছু সিমটম যদি দৃশ্যপটে থাকতো তাহলে একটা প্রত্যাশার জায়গা, কিন্তু সম্ভাবনার জায়গা একটা থাকতো। কিন্তু আমার কাছে মনে হয় একজন সাধারণ নাগরিক হিসেবে, যদিও আন্দোলনের একজন ফ্রন্ট লাইনের ফ্যাসিস্ট সরকারের আন্দোলনের একজন কর্মী হিসেবে আমি প্রত্যাশিত হতে পারছি না এবং আমার ধারণা বাংলাদেশের মানুষও প্রত্যাশার জায়গায় যেতে পারে না। তবে হ্যাঁ, কিছু জিনিস তো পজিটিভলি দেখতেই হবে। নাম্বার 1 হচ্ছে আপনার এখন কথা বলছি আমরা এবং অপঘটে কথা বলতে পারছি, ফ্রিডম, আমি চলাফেরা করতে পারছি, এই কথাটি সত্য। এবং অন্যান্য ক্ষেত্রে আমরা কিছু ইতিবাচক দৃষ্টিভঙ্গি দেখি, কিন্তু সমস্যাটা দাঁড়ায় সেই কারণে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা ব্যানার, যেটি 5 আগস্ট ফ্যাসিস্টের পতন ঘটেছে, কিন্তু আপনি যদি পূর্বাপর চিন্তা করেন তাহলে এই আন্দোলনের এন্ডিং হচ্ছে 5 তারিখে, কিন্তু আন্দোলনটা কিন্তু দীর্ঘদিন যাবৎ চলছে বাংলাদেশের রাজনৈতিক ময়দানে। রাজনৈতিক দলগুলো আন্দোলন করেছে, সে আন্দোলনের সফলতা ব্যর্থতা নিয়ে হয়তো প্রশ্ন থাকতে পারে, কিন্তু এই আন্দোলনে আমি যতটুকু দেখেছি অপরাপর রাজনৈতিক দল তারা কিন্তু নেপথ্য থেকে সমর্থন দিয়েছে এবং সহযোগিতা করেছে, কিন্তু লিড করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী। এখন এই আন্দোলনের যারা স্টেক হোল্ডার, আপনি দেখবেন যে একজন মানুষের সন্তানকে বাড়ি থেকে নিয়ে গুম করা হয়েছে, উনি কিন্তু আন্দোলনের একজন শরিক। একজনকে হত্যা করা হয়েছে, উনি শরিক। উনি হয়তো কথা বলতে চেয়েছেন, উনি সমস্যায় পতিত হয়েছেন, উনিও শরিক। দ্রব্যমূল্য লাগামহীন বৃদ্ধি হয়েছে, উনিও শরিক। মানে প্রত্যেকটি স্তরের মানুষই কিন্তু আন্দোলনের সাথে শরিক হয়েছে, কিন্তু আন্দোলনের পরে আসলে বেনিফিশিয়ারি কারা? আপনি যদি এইটা বিবেচনা করেন তাহলে দেখা যাবে যে বর্তমান যিনি সরকার প্রধান, উনি বলেছেন যে ছাত্রদের আন্দোলনের তাদের রেকমেন্ডেশনের মধ্য দিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারের কমিটিটি গঠন হয়েছে। তার মানে এই দায়বদ্ধতাটা কিন্তু বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্রদের উপরে দিয়েছেন, সফলতার দায়ভারও দিয়েছেন। আপনি যদি অপরাপর রাজনৈতিক দলের যে ভূমিকা, সেটিকে কিন্তু আপনি খুব বেশি রিকগনাইজ করেন নাই। ফলে আমার দৃষ্টিতে রাজনৈতিক দলের সাথে এই সরকারের একটা গ্যাপ কিন্তু আছে না। কিন্তু ফয়েজ ভাই তো বলছে এটা তো এই ছাত্র সংগঠন বা দল গঠন হবে নিজস্ব প্রক্রিয়া, না, এটা ওনার সরকারকে সম্পৃক্ত করার, এটা ওনার বক্তব্য, উনি ওনার মতো দিবেন। আমি আমার জায়গা থেকে বলতে চাই সেটা হচ্ছে একটা গ্যাপ হয়েছে এবং আপনি দেখবেন যে গ্যাপটা কিভাবে হলো সেটা 2-1টা কথা উল্লেখ করি। যে শেখ হাসিনা যদি 5 বছর থাকে তাহলে এই সরকার 5 বছর থাকতে সমস্যা কোথায়? এই কথা কিন্তু আসছে মিডিয়াতে বিভিন্ন জায়গা থেকে। তাহলে শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলেছি আমরা 5 বছর অবৈধ ক্ষমতা থাকার জন্য।
আপনাকে আমরা অন্তর্বর্তীকালীন বলছি কি কারণে, আপনি কিন্তু অন্তর্বর্তীকালীন, বাট আপনার টেনিয়র কিন্তু ফিক্স করা নাই। এখন অন্তর্বর্তী হচ্ছে জনসমর্থন, কিন্তু আপনি নির্বাচিত নন, জনগণ আপনাকে সমর্থন দিয়েছে। তাহলে আপনি ওই প্রসঙ্গ তোলেন কেন যে 5 বছর শেখ হাসিনা থাকলে আমরা এই সরকার থাকতে সমস্যা করতে, এই চিন্তা আসে কেন? এই কথাগুলো আপনি বলবেন কেন? নাম্বার 1। নাম্বার 2, আপনি দেখেন বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের এই যে ঘটনা প্রবাহগুলো, এটি কি অ্যাকচুয়ালি বৈষম্য বিরোধী হয়ে এখন প্র্যাকটিক্যালি দেখতে পারেন? আমি মনে করি, আমি আপনাকে এক্সাম্পল দিচ্ছি কেন দেখতে পারি না। আপনি দেখেন যারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ এবং অন্যান্য উপদেষ্টা তারা বসে আছেন, আপনি আমাকে বলেন 2-3 জন ছাড়া কি কন্ট্রিবিউশন এই 5 আগস্টে তাদের ছিল, কাদের রিকমেন্ডেশন তারা গিয়েছে সেখানে? আমি যদি এই কোশ্চেনটা করি বর্তমান সরকারকে, এই আনসারটা তাদের দিতে হবে, এই অধিকারটা আমার আছে। কারণ আমি আন্দোলন করে 4 তারিখে, আমি নিজের কথা বলি, আমি রাষ্ট্রদ্রোহী মামলা খেয়েছি আমার বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে। আমি যদি 5 তারিখ শেখ হাসিনা না যেতাম, আমি আয়না করে যেতাম, এই কোশ্চেন আমি করতে পারি না? আমি করতে পারি কিনা? আরেকটা জিনিস আপনি দেখেন, বলেছেন রিপোর্টিং হয়েছে, এই রিপোর্টিং অতীতও হয়েছে। বাংলাদেশ, আপনার কানাডা হয়েছে, আমেরিকা হয়েছে, আপনার চাঁদে গিয়েছি, এই রিপোর্টিং আগে হয়েছে। আমি বাংলাদেশের বর্তমান চিত্র নিয়ে আপনি কথা বলেন না, কোনো রিপোর্টিং দরকার নেই তো। মানে চিত্র কি বলে, সিনারি কি বলে? আপনি অতি সম্প্রতি দেখবেন যে রাস্তায় ছিনতাই হয়েছে, স্বর্ণলুট হয়েছে, মানুষ মানে গুলিবিদ্ধ হয়েছে আপনার। তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতি তো খুব ভালনারেবল। আমাকে বলতে দেন, একটু সময় দেন প্লিজ। সেটা হচ্ছে, আপনি আরেকটা কথা বলেছেন যেটা শুভভাবে বলেছেন, যে আমাদের ব্যক্তিকে ইন্ডিভিজুয়াল একটা রেফারেন্স দিয়েছেন বই, এটি বাংলাদেশের না, এটা সাউথ এশিয়ার কালচারটা এরকম। আপনি টোটাল সাউথ, ইভেন নট অনলি দ্যাট, আপনি সাউথ এশিয়াকে ক্রস করে যদি আপনি ইন্টারন্যাশনাল এরিয়াতে যান, সেখানেও কিন্তু এই চিত্রটা আপনি দেখতে পাবেন। কিন্তু কথা হচ্ছে যোগ্যতার মানদণ্ডে তারা সেটি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন কিনা। আমি যেটা বলতে চাচ্ছি সেটি হচ্ছে এরকম, যে এখন আপনার আসি কথায়, আপনি কমেন্ট করেছেন এই বৈষম্য বিরোধী শিক্ষার্থী যারা গভর্নমেন্টের অংশ এবং যারা রাজনৈতিক দল করছেন বা যারা মানে ছাত্র সংগঠন করছেন, কমেন্ট করেছেন কীরকম আপনি দেখেন যে, এবং সেই কমেন্টগুলো বিভিন্ন জায়গায় কিন্তু প্রচারিত হচ্ছে। আমার কথা হচ্ছে যে, যেটি সাধুবাদ জানিয়েছেন রাজনৈতিক নেতৃবৃন্দ, আমি একজন নাগরিক হিসেবে সাধুবাদ জানাই। কী কারণে? আপনি যত বেশি রাজনৈতিক দল, রাজনৈতিক সংগঠন আসবে, তার মানে গণতন্ত্রের প্র্যাকটিসটা তত বেশি হবে। আমরা তো একটা বৈষম্যহীন প্রকৃত অর্থেই সমাজটা চাই, রাষ্ট্র চাই, এবং আমরা চাই যে আজকে নাহিদ সাহেব যেটি মানে আপনার মিডিয়াতে প্রচার করেছেন, প্রকাশিত হয়েছে, আমরা চাই ভবিষ্যতে যারা রাষ্ট্র পরিচালনা করবেন তারাও প্রকাশ করবে। এটা এক ধরনের ম্যান্ডেটরি হয়ে যাবে এবং তাদের জন্য অনেকটা সেটাই আমরা প্রত্যাশা করি। ডক্টর মতিউর রহমান স্যার, অসংখ্য ধন্যবাদ। কিন্তু এখানে দেখেন যেটা ফারুক হাসান সাহেব বলেছেন, সেটা হচ্ছে এরকম যে মর্নিং শোজ দ্য ডে, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের ভূমিকা আমরা দেখেছি না? তাহলে আপনি তাদের কন্ট্রিবিউশন, এই প্রশ্ন আমরা পরবর্তী পর্যায়ে আলোচনা শুনি স্যার, এই পর্যায়ে আমরা পরবর্তী পর্যায়ে আলোচনা। অসংখ্য ধন্যবাদ। ফারুক হাসান, আসতে চাই যে শিক্ষার্থীদের ছাত্র সংগঠন নতুন দলের যে ঘোষণা এবং আজকে যা হলো, এটি শুধু একটি দিক, এর বাইরে আরো অনেক বক্তব্য আছে যেটি সম্মানিত আলোচক সহ আপনারা বলার চেষ্টা করছেন। সেই দিকগুলোর প্রশ্নে আপনি শুরুর দিকে বলছিলেন সমর্থনের প্রশ্ন, ফয়েজ ভাই বলেছেন, কি ভাবছেন বাইরের দিকগুলো কি আরো শুনতে চাই? ধন্যবাদ। তাহলে আমি নাহিদের যে পদত্যাগ, এই বিষয়টা দিয়ে যদি শুরু করি, তাহলে আপনি যে প্রশ্নটি করেছেন আমার মনে হয় আপনি উত্তরটি পেয়ে যাবেন। জি, ধরেন নাহিদের এই পদত্যাগকে আমরা আসলে 2 অ্যাঙ্গেল থেকে বিবেচনা করতে পারি, ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারি। প্রথম যে দিকটি, সে একটি বাংলাদেশে মানে নতুন ধারার যে রাজনীতির কথা তারা বলছেন বা আমরা বলছি, সেই নতুন ধারার একটা নিদর্শন হিসাবে সে পদত্যাগ করে যে উদারতা দেখিয়েছেন এবং রাজনীতির মাঠে একটা নতুনত্বের বার্তা যে নিয়ে আসছেন, আমি মনে করি এটা ইতিবাচক এবং ভবিষ্যৎ রাজনীতির জন্য পজিটিভ। যে আমি আমার ক্ষমতা, পাওয়ার, পতাকা, সরকারি গাড়ি বাড়ি ইত্যাদিকে বিসর্জন দিয়ে আমি আসলে জনতার কাতারে আসলাম। আরেকটি বিষয় দেখেন, আমরা কিন্তু শুরুতে এদের বলেছিলাম যে তোমরা ক্ষমতার অংশীদার হইও না, পাওয়ারে যাইও না, বরং তোমরা ক্ষমতার বাইরে থেকে প্রেসার গ্রুপ হিসেবে থাকো এবং সরকারকে সঠিক লাইনে রাখার জন্য এটা অতীব জরুরি। তোমরা যদি পুরো গ্রুপটা বাইরে থাকো, সরকার ডানে বামে সামনে পিছনে যখন একটু কাত হওয়ার চেষ্টা করবে, তোমরা সরকারকে বাধ্য করবা সঠিক লাইনে রাখার জন্য, এবং সরকার বাধ্য হবে। তারা কিন্তু আমাদের কথা শুনে নাই, তারা সরকারে গেল, যাওয়ার পরে দীর্ঘদিন সরকারে থাকলো। সেটা কি কারো কথা শুনে গেল না নিজেদের? আমরা এটা আমাদের জায়গা থেকে পরামর্শ দিয়েছিলাম, যেহেতু তারা আমাদের হাত ধরেই রাজনীতির মাঠে আসছে, এক সময় আমরা একসাথে রাজনীতি করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেই জায়গা থেকে আমরা আমাদের অনুজ হিসেবে এটা পরামর্শ দিয়েছিলাম। তো যাই হোক, আরেকটি বিষয় দেখেন, নাহিদ সরকারি দায়িত্ব ছেড়েছে। কেন ছেড়েছে? সে আরেকটি বড় চেয়ারে বসার জন্য। সেই বড় চেয়ারটি কি? একটা পলিটিক্যাল পার্টির হেড অফ, মানে বলেন
প্রধান হওয়ার জন্য কিন্তু সে একটা চেয়ার ছেড়ে আরেকটা চেয়ারে আসতে যাচ্ছে, এই জন্যই ছেড়েছে। এখন এই অ্যাঙ্গেল থেকে যদি বিবেচনা করি, তাহলে এই যে জনমনে যে ধরনের একটা মেসেজ দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে নাহিদ ইসলাম সর্বোচ্চ স্যাক্রিফাইস করে আজকে তিনি তার মন্ত্রিত্ব ছেড়েছেন, উপদেষ্টার পদ ছেড়েছেন, এটা সেটা, তাহলে কিন্তু এই অ্যাঙ্গেল থেকে ওটাকে বিবেচনা করলে মানে এটার মানে সঠিক যে বিশ্লেষণ বা ব্যাখ্যা এটা কিন্তু এক হচ্ছে না। সেই জায়গা থেকে আমি মনে করি নাহিদ বর্তমান তার যে পজিশন, সেই পজিশনের থেকে আরও বড় পজিশনে যাওয়ার জন্য সে একটি ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করে বৃহৎ স্বার্থের দিকে এগিয়ে যাচ্ছেন। কারণ সে একটা দলের হেড হবে এবং এই দল আগামীতে যদি পুরোপুরি সরকারে আসতেও না পারে, অন্তত সরকারের অংশীদারও যদি হয়, তাহলে সে আবারও মন্ত্রী হবে। আপনি বলছেন যে আরো বড় কিছুর আশায়, অফকোর্স সেটা তো মিন করে। এটা হচ্ছে নাহিদের পদত্যাগকে কেন্দ্র করে এ পার্ট এবং ও পার্ট, মানে দুই দিক দুইটা ব্যাখ্যা আমি তুলে ধরার চেষ্টা করলাম। তো ফয়েজ ভাই একটা কথা বলেছেন যে আজকে যে নতুন ছাত্র সংগঠন, এই ছাত্র সংগঠনের হট্টগোলকে কেন্দ্র করে অন্য 10টা ঘটনার মতোই তারা এই ঘটনাটিকে দেখছেন, কিন্তু আসলে এটি সঠিক ব্যাখ্যা আমার মনে হয় ফয়েজ ভাইয়ের দিক দিয়ে তিনি যেটি দিয়েছেন এটা সঠিক নয়। কারণ এই সরকারের প্রধান যিনি রয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারে, তিনি কিন্তু নিজেই বলেছেন যে আমি ছাত্রদের মাধ্যমে এসেছি এবং ছাত্ররাই আমাকে নিয়ে আসছেন। দ্যাট মিনস এই সরকার ছাত্রদের সরকার। তাহলে এই সরকার যদি ছাত্রদের সরকার হয়, অর্থাৎ বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মের সরকার হয়ে থাকে, তাহলে বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম তথা নাগরিক কমিটির ব্যানার থেকেই আগামীতে যে ছাত্র সংগঠন বা রাজনৈতিক দল আসবে তাদের যে কোনো ধরনের লায়াবিলিটিস কিংবা দায়বদ্ধতা এই সরকারকে অবশ্যই নিতে হবে। এই জায়গায় এই সরকারের ধরেন যে স্কিপ করার যে চিন্তা বা মানসিকতা, এটা বোধহয় পরিহার করা উচিত এবং করতেই হবে। কারণ এই সরকার অফকোর্স এই বৈষম্য বিরোধী নাগরিক এবং আপনার নাগরিক কমিটির ব্যানার থেকেই এই সরকার আসছে এবং এই সরকার গঠিত হয়েছে, এটা সরকারের প্রধানই বলেছে। একটু ছোট্ট করে আমাদের হেলাল ভাই বেশ কয়েকটি পয়েন্ট সামনে নিয়ে আসছেন, আমি মনে করি এই কথাগুলো বলার দরকার। যেমন প্রথমত হেলাল ভাই বলেছিলেন যে আমরা আমার একটি দানবকে বিতাড়িত করেছি বা একটা দানব বিতাড়িত হয়েছে, তারপরে আমরা সবাই কথা বলতে পারছি। তবে এই জায়গায় আমি এই যে দানব বা দীর্ঘ 15-16 বছর যে একটা ফ্যাসিস্ট শাসন আমাদের উপরে জেকে বসেছিল, এই যে ফ্যাসিস্ট দানবকে আমরা উৎখাত করলাম, বিতাড়িত করলাম, এটা এমনি এমনি হয় নাই। সুতরাং এই দানবকে উৎখাত করতে গিয়ে যারা ফ্রন্ট লাইনে নেতৃত্ব দিয়েছে তাদের সেই ত্যাগকে আমার স্বীকার করতে হবে। অসংখ্য ধন্যবাদ। এই জায়গায় যদি আমি দেখাই তাহলে এটা আপনাকে কেন্দ্র করে অকৃতজ্ঞতার শামিল। আরেকটি বিষয় একটু সংক্ষেপে, কিংস পার্টির যে বিষয়টি, এই কিংস পার্টি নিয়ে হেলাল ভাই বলেন নাই, তবে বিএনপির অনেক নেতাই বলেছেন কিংস পার্টি এটা সেটা। আমি মনে করি এই কিংস পার্টির তকমা দেওয়াটা আসলে মনে হয় না আমার সঠিক রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় তারা দিয়েছেন। আসলে এই কিংস পার্টি পত্রিকা দিছে, না বিএনপির বেশ কয়েকজন বলেছেন ভাই, পত্রিকায় দেওয়ার পরে বিএনপি নেতারা সেটা আমিও, যাই হোক আমি এজন্যই বলেছি কিংস পার্টি এই শব্দটির সাথে আমি আসলে বর্তমান যে চলমান রাজনৈতিক পরিস্থিতি, এই পরিস্থিতিতে আসলে এই শব্দটাই আমি শুনতে চাই না। আজকে যদি আপনি একটা রাজনৈতিক দল যেটা হতে যাচ্ছে বা হবে আগামীতে, তাকে যদি আপনি কিংস পার্টির তকমা দেন, তাহলে কিন্তু পাল্টা অ্যাকশনের জায়গায় রিঅ্যাকশন হতে পারে। তখন তারাও প্রশ্ন তুলতে পারে এই কিংস পার্টি ফরমেশনে অতীতেও অনেক পার্টির আগমন ঘটেছে, যারা বিগত সময়ে রাজনীতির পার্টির নেতৃত্ব দিয়েছেন, অনেক দল পাওয়ারে ছিলেন, সেটা বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, অনেককে কিন্তু এই তকমাটা দেওয়া যায়। সেই জায়গা থেকে আমি বলতে পারি আগামীতে যারা আসবে তারা আসুক না, তাদের অনেক দুর্বলতা আছে, ল্যাকিংস আছে, দূরত্ব আছে, তাদের অনেক ঘাটতি আছে, সেগুলো নিয়ে আমরা সমালোচনা করি। সেই সমালোচনার জায়গাটা থেকে আমরা সমালোচনা করব, কিন্তু আমরা ওই কিংস পার্টি নামক যে তকমাটা, এটা বোধ হয় আমাদের এই রাজনৈতিক বর্তমান পরিস্থিতি থেকে দেওয়াটা। অসংখ্য ধন্যবাদ ফয়েজ ভাই। ফয়েজ আহমেদ, ফয়েজ আহমেদ বিএনপির নামে মিসলিড করছে। এরপর ফয়েজ ভাইয়ের কথা শুনে হেলাল ভাই ফয়েজ ভাইয়ের কথা শুনে আমি আপনার কাছে পরে বলছি। জি ফয়েজ আহমেদ, ফয়েজ আহমেদ দিয়ে বলা হয়েছে। জি জি, এটা যেটা বলেছেন যে সরকার, নাগরিক কমিটি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এদের প্রথম কথা হচ্ছে যে সরকার যখন গঠন হয় সম্ভবত নাগরিক কমিটি তখনও গঠন হয়নি। আর ছাত্রদের নিয়োগ নিয়ে যেটা, সেটা প্রফেসর ইউনূস তার পরবর্তী নানান বক্তব্যে, ইন্টারভিউতে পরিষ্কার করেছেন। উনি বলেছেন যে আমি ছাত্রদের নিয়োগপ্রাপ্ত বলেছি কারণ আমার সঙ্গে ছাত্ররাই যোগাযোগ করেছে। পরিষ্কার, ওনার সঙ্গে ছাত্ররাই যোগাযোগ করেছে, এটা উনি ক্লিয়ার করেছেন। এটা যদি না বুঝে থাকেন, ছাত্র শ্রমিক জনতার যে আন্দোলন, সেই আন্দোলনের মধ্য দিয়ে যেই অভ্যুত্থানটা হলো, সেই অভ্যুত্থান পরবর্তীতে ওনার সঙ্গে ছাত্ররা যোগাযোগ করেছে, দায়িত্ব নেওয়ার জন্য অনুরোধ করেছেন। আপনারা তো মানে 6 মাস আগে তো এটা ভুলে যাওয়াটা কঠিন আমার মনে হয় আপনাদের জন্য, আপনারা পলিটিক্স করেন, আপনার বেশি মনে থাকে। সেক্ষেত্রে উনি তো ইনিশিয়ালি ছাত্ররাই বলেছে, উনি রাজি হচ্ছিল না, ওনাকে রাজি করানো হয়েছে, সেটা একটা অন্য বাস্তবতা। আর এখন কিংস পার্টির কথা আপনারা যেটা বলছেন, লিটারলি যদি বলি দেয়ার ইজ নো কিং, সো কিংস পার্টির ব্যাপার তো নেই। আর আপনি যদি
এইভাবে একবার চিন্তা করেন যে 8 তারিখে এই সরকার গঠিত হওয়ার পর এখন পর্যন্ত এই ছাত্ররা কতগুলো আন্দোলন করেছিল, কতগুলি দাবি নিয়ে। রাষ্ট্রপতির অপসারণ বলেন, কয়েকজন অ্যাডভাইজারকে তারা মানতে পারেনি সেটার অপসারণ বলেন, জুলাই ঘোষণাপত্র বলেন। তো ওনারা তো প্রতিনিয়ত সরকারের সমালোচনা করে যাচ্ছেন, সরকার আমাদের দাবি মানছে না। কি দাঁড়ায় জিনিসটা হচ্ছে, আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি সেটা হচ্ছে যে এখন নতুন কোনো রাজনৈতিক দল যদি গঠন হয়, যেমন আপনি নাহিদ ইসলামের কথা বলছেন, সে আপনাদের রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের নেতৃত্ব দিয়েছে এক সময়, বা ছাত্রদের যে পলিটিক্যাল পার্টি বা যে পলিটিক্যাল পার্টি গঠনের উদ্যোগ, সেই উদ্যোগের সঙ্গে যারা আছে তারা অনেকেই আপনাদের পার্টির সঙ্গে ছিল এক সময়। তাহলে ওনাদের ব্যাপার আছে। এটা হচ্ছে ধরেন এক ধরনের নিজেদের সরাসরি কর্মী অথবা নেতা যাওয়ার ব্যাপার। আরেকটা থাকে নতুন পলিটিক্যাল পার্টি হিসেবে যখন সে আবির্ভাব ঘটবে, এই এক্সিস্টিং ভোটারদের মধ্যেই সে একটা নতুন স্টেক তৈরি করবে। সো পলিটিক্যাল পার্টিগুলির মধ্যে এই যে আলোচনাগুলি হবে, এগুলি কোনো বিবেচনাতেই আসলে সরকারের, আপনারা যদি মনে করেন, আপনারা যেটা প্রত্যাশা করেন, আপনারা যেটা মনে করেন যে সরকার আপনাদের প্রত্যাশা পূরণ করতে না পারলে আপনারা সমর্থন সরিয়ে নিয়ে নেবেন, সরকার সেই সমর্থনটা ধরে রাখার ভয়েই আপনাদের যেন সমর্থনটা না হারায়, ওটার জন্যই এটা নিশ্চিত করে যে এই ছাত্ররা, এরা যদি পলিটিক্যাল পার্টি ফর্ম করে করুক, এরা রাজনীতি করবে করুক, এটা তাদের বিষয়। এটাকে সরকার, তো আপনি যদি বলেন যে এই ব্যাখ্যা নয় ভাই, আমি ফ্যাক্ট বলছি, সরকার তো পরিষ্কার, সরকার তারা নিজেরা দল গঠন করবে, কি প্রক্রিয়া করবে না করবে সেটা তাদের বিষয়। এখন এখানে তার মানে সরকারের সমর্থন পাওয়ার ভয় আছে। কিসের সমর্থন পাওয়ার ভয়? মানে সমর্থন হারানোর ভয় আছে, হারানোর ভয় আছে। একটা সরকার যদি সমর্থন হারানোর ভয় না করে তাহলে তো সে ফ্যাসিস্ট হয়ে যাবে রে ভাই। সে সমর্থন হারানোর ভয় তো থাকবেই, থাকবে না কেন? নাগরিকরা সরকারকে একটা দায়িত্ব দিয়েছেন, সরকার সেই দায়িত্ব পালনের চেষ্টা করে যাচ্ছে। এখানে যদি নাগরিকদের একটা অংশ হঠাৎ করে মনে করে এই সরকার তো আমাদের না, আমরা তো মনে করছিলাম সবার, এই ভয় তো থাকা উচিত আছে। এই ভয়ের কারণেই সরকার কোনো পক্ষে নাই। আপনারা করেন, আপনাদের ভোটার ভাগ করেন, আপনাদের নেতা ভাগ করেন, সেটা আপনাদের বিষয়। আপনাদের সরকার নিউট্রাল পজিশনে আছে। অফ কোর্স। অসংখ্য ধন্যবাদ আজুল হেলাল ভাই। দেখেন, আমাদের শুভ ভাই একটা কথা বলছে লরেন্স জিনিংয়ের একটা বইয়ের উদাহরণ দিয়ে। আমিও বইটা পড়েছি, যে ফুল অফ কন্ট্রাডিকশন বাংলাদেশের পলিটিক্স। আমাদের বাংলাদেশের একজন বিখ্যাত ইতিহাসবিদ এবং অর্থনীতিবিদ ডক্টর আকবর আলী খানের একটা বই আছে, বিচিত্র ছলনার জালে বাংলাদেশের রাজনীতি। সেখানে তিনি এক জায়গায় বলছেন যে বাংলাদেশের পলিটিক্স এবং এই উপমহাদেশের পলিটিক্সে তিনি বলছেন যে এ রিডল র্যাপড ইন মিস্ট্রি ইনসাইড অ্যান এনিগমা। কতগুলো কথা দেখেন, যে রহস্যে ঘেরা প্রহেলিকাচ্ছন্ন হেয়ালি। আমি অর্থই বুঝলাম না, আমি পরে বুঝছি যে আসলে বাংলাদেশের পলিটিক্সের রহস্যে ঘেরা, এর মধ্যে প্রহেলিকা আছে, আবার এটা একটা হেয়ালি। দেখেন, যখন মতিনুর ভাই বলতেছে যে এই যে অনেকে বললো যে টাকা পয়সা কোথার থেকে আসবে এই দলে, আপনি বলছেন কন্ট্রিবিউশন। এটা যদি অন্য রাজনৈতিক দল বলতো আপনি বলতেন চাঁদা, বলতেন না? আজকে নাহিদ ইসলাম ফেসবুকে তার অ্যাকাউন্ট সব প্রকাশ করেছে, কত গ্রেট করে নিচ্ছেন, কিন্তু আমি তো মনে করি এটা পলিটিক্যাল আনস্মার্টনেস। এটা কোনো গ্রেটের কোনো কাজ হয়নি, গ্রেটনেসের কিছু না। তার ওই অ্যাকাউন্টে কত টাকা আছে, কি আছে সব দেখি ফেসবুকে, এটাই মনে আপনারা বলছেন গ্রেটনেস বলতে, এটাই তো বোঝাচ্ছেন নাকি, তাই না? তিনি এইটাকে আমি কোনো গ্রেটনেসের কারণ বলছি। পৃথিবীর ইতিহাসে কোনো রাজনীতিবিদ প্রথমে এই কাজ করেছে কিনা বা করা উচিত কিনা, এটাকে যদি আমি বলছি আমার এটা একটা পলিটিক্যাল আনস্মার্টনেস। এই জন্য বলছি যে বাংলাদেশের রাজনীতির তর্ক বিতর্কগুলো রহস্য ঘেরা একটা প্রহেলিকাচ্ছন্ন হেয়াল, এটা ইনিগমাতে ভরা। আরেকটা দেখেন যে বলছেন যে নাহিদ ইসলাম তার কিন্তু রাজনীতির আবির্ভাবকে আমি শতভাগ সমর্থন জানাই। ছাত্রনেতা হিসাবে তার অবদান রয়েছে এই অভ্যুত্থানে। কিন্তু আপনারা যখন তাকে বলছেন যে কি একটি ক্ষমতা ছেড়ে জনতার কাতারে আসলো, আমি তো মনে করি খণ্ডিত ক্ষমতা থেকে পূর্ণাঙ্গ ক্ষমতা পাওয়ার জন্য এই সরকার, এটা বললে তো ফয়েজ ভাই এখন নিজের পরে নেবে না, তাদের থেকেই বলা হচ্ছে যে আগামী দিনের প্রধানমন্ত্রী হতে পারেন। একই কথা রে ভাই, একই কথা। আপনিও আগামী দিনের প্রধানমন্ত্রী হন, এটা আমরা চাই। না না, আমি তারপরে দেখেন যে আপনার এই সরকারের আরেকটা আমি ইনিগমা দেখলাম, এটাও মানে রহস্যে ঘেরা, যে এই সরকারের মেয়াদ কতদিন। এমন কোনো সরকার নেই যার মেয়াদ থাকে না। একটা পলিটিক্যাল সরকার নির্বাচন আর 5 বছর থাকে, আর এন্টারিম গভর্নমেন্ট বা কেয়ারটেকার গভর্নমেন্ট 3 মাস আমরা জানি। আর একটা অভিশপ্ত একটা সরকার হয়েছিল
যার ফলে আজকে আমাদের এই অবস্থায় যা দাঁড়াতে হয়েছে, সে 2007 সালে সেই সরকারও বলেছিল, এই অভিশপ্ত বলেছিল যে 2 বছর, কিন্তু ডক্টর ইউনূস সরকারের মেয়াদ কত আমরা কেউ জানি না। এটা অঙ্ক কষে বের করতে হবে যে নির্বাচন শেষ, আপনার মেয়াদ শেষ। তার মানে অসংখ্য ধন্যবাদ। রুহিন হোসেন প্রিন্স ভাই, আসতে চাই যে এই সূত্র ধরে পরিস্থিতি, তার মানে সামনের দিকের সংস্কার এবং নির্বাচন সব প্রসঙ্গ মিলে শুরুর দিকে আপনি কিছুটা বলেছেন, আর একটু বিস্তারিত শুনতে চাচ্ছি। না, বিস্তারিত এখানে আলোচনা তো অনেক দিকে চলে গেছে। আমি সংস্কার নির্বাচনের আগে ছোট্ট একটু মন্তব্য না করলেই হয় না। এইখানে আলোচনা একটা উঠলো, খুবই আমার বিবেচনায় এটা কারেক্ট, যেই সরকার তো অন্তর্বর্তীকালীন সরকার, এবং যারা ওত নিয়েছে তারা কিন্তু যে যে দলে ছিল সেটা পদত্যাগ করে, তারপরে নিরপেক্ষ অবস্থান খেয়াল রাখতে হবে। তা সরকার যদি তার নিরপেক্ষ অবস্থান না রাখতে পারে তখন তো প্রশ্ন আসবেই। সে কিংস পার্টি বলি না বলি, পত্রিকা মিডিয়া আপনারাই তো কথাটা বলছেন, যেটা চলে আসবে। ডক্টর মোহাম্মদ ইউনূস, এখানে আমি আরেকটা পয়েন্ট যেহেতু আলোচনা আসছে বলে খালি তুলে রাখি, কারণ এগুলো গুরুত্বপূর্ণ। এখানে অবহেলা করে কিছু পারবেন না। ছাত্ররা সংগঠন করবো, উনি অ্যাপ্রিসিয়েট করলেন, যে কেউ করতে পারে। সাথে উনি আরেকটা কথা বলেছিলেন, অ্যাকুরেট শব্দটা ফয়েজ ভাই বিখ্যাত সাংবাদিক, উনি হয়তো আরো মনে করে বলতে পারবেন, যে আমি চাই না প্রচলিত রাজনীতিতে তারা খারাপ জায়গায় চলে যাক, অ্যাটিচিউডটা এরকমের। তার মানে ডিফ্যাক্টো তিনি কিন্তু অন্য রাজনীতিকে নেগেটিভ অ্যাটিচিউডও শো করেছিলেন। তাহলে এই সমস্ত অনেক ঘটনা দিন যত যাবে, ভোটের সময় ওই টিমের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আসবে। আমি প্রশ্নটা তুললাম এই কারণে, কারণ এখানে আলোচনা আসছে আমরা এই সরকারের কে নিয়ে ওই অর্থে কোশ্চেন করতে চাই না, এই কারণে কারণ তারা একটা ক্ষমতা জনগণের ভোটের মধ্যে হস্তান্তরক, সেটা একটা বিষয়। দ্বিতীয়ত হচ্ছে আমি মিডিয়ার কথা বলি, এটা আমি বলি এবং এইটাই একটা গুরুত্বপূর্ণ বলি। মানে মিডিয়া অনেক কিছু আপনারা তৈরি করছেন, যেমন নিশ্চয়ই একজন তিনি, এ কথা কিন্তু আমি এখন আগেও বলেছি, যে ব্যক্তি, আমি নামটা ভুলে যাই, তিনি যদি একটা দল গঠন করবেন তা আমি তো মনে করি আরো আগে প্রত্যাগ করা উচিত ছিল। তা আপনি জিনিসটা সাজায় গোছায় নিলেন, আপনি এইটাকেও ব্যবহার করলেন, পরিচয় পরিচিতি এইটাই, তাহলে আপনি সম অধিকারের কোথায় গেলেন? সম অধিকার তো করলেন না। আপনি স্বচ্ছতা কিন্তু বাংলাদেশে করতে কি বলবো, যে হয়তো আমাদের প্রশাসন বা যে যারা ক্ষমতাসীন সরকার তারা ফেল করছে, আমাদের কি এই স্বচ্ছতা নাই? ধরুন আপনি যদি নির্বাচন করেন, আপনাকে কিন্তু কি বলবো, যে আপনার আর্থিক হিসাব সহ পরিবার পরিজনের সব দিতে হবে। তাহলে আছে তো, যেমন আমার দলের কিন্তু সবার স্বচ্ছতার ফাইল আমাদের কাছে আছে। এবং হোল টাইমের কথা বলছেন আপনি, বাংলাদেশে কথাটা কেমন হবে জানি না, আমি শুধু কমিউনিস্ট পার্টির কথা বলছি না, কোন দলে হোল টাইমার নাই, হোল টাইমার আর কীভাবে চলে জীবন সেটাও কিন্তু হিসাব করে চলতে হয়। সুতরাং একটা ঘটনাই বাংলাদেশে হঠাৎ করে হয়েছে, নট দ্যাট, কিন্তু এইগুলো অন্যটা মিডিয়া আসে না, এইটা এনে কিন্তু একটা নতুন ধরনের জায়গা আপনারা নিয়ে যাচ্ছেন, যেটা আমাদের যে গণতন্ত্রের যে ধারা সেটাকেও কারেক্ট করছে না। আর আপনার ওই কথাটা বলি যে অবশ্যই নির্বাচন, আমরা তো নির্বাচনের বাইরে তো অন্য কোনো কথা নেই। নির্বাচন মানে এই অর্থে যে জনগণের প্রত্যক্ষ ভোটে, শব্দটা খেয়াল করেন, প্রতিনিধিরাই দেশ পরিচালনা করবেন, এটাই তো মূল কথা। সরকারকে সেই জায়গায় যেতে হবে। তবে আননেসেসারি কেন কাউন্টার পোজ হচ্ছে আমি জানি না। আমরা কিন্তু, আমি যদি বলি আমাদের দলের কথা এবং আমি যদি বুঝে থাকি অন্য দলগুলো যারা আছে, কিছু ডিফারেন্স থাকতে পারে, কিন্তু নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার সবাই চায়। কারণ যে নির্বাচন ব্যবস্থা আমাদের কয় রাউন্ডে চলে গেছে, তো ফুললি ফেল করেছে, ওই ধারায় করলে তো হবে না। কিন্তু এইটার জন্য তো এত সময় লাগার কথা না। 7 মাসে কি কাজ হলো? আপনি আমাকে আজকে এখানে বলেন তো, সংস্কারের নামে 1, 2, 3, 4 করে বলেন 3টা কাজ হয়েছে। এই 3 মাসে তো কেন, আমি তো এই কথাটা বলছি, আমি দায়িত্ব নিয়েই বলি, এই যে সংস্কার, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিটিকে তাকে মাত্র 15 দিন সময় দিয়ে বলুক রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমতের ভিত্তিতে কোন কোন পয়েন্টে ঐক্য করা যায়, তারাই যথেষ্ট। এই কথা এই 5 মাস ধরে বলে আসছি, কাজ হচ্ছে না। তার মানে কি, আপনি কি টাইম কিল করে অন্য কাউকে ক্ষমতায় তাদের পরিস্থিতি নিরাপদ করার জায়গায় যাচ্ছেন কিনা? যদি এই ধরনের কোনো কিছু থাকে, এটা কাদের থাকে? অপশক্তির থাকে। কাদের থাকে? যারা এই একটা বিরাজনীতিকরণের ধারা এবং অন্যান্য জায়গায় করতে চায়। কিন্তু এর ফলাফল কি হয়? গণঅভ্যুত্থানের যে চেতনা সেইটাও প্রশ্নবিদ্ধ হয়, এবং গণতন্ত্রের যে যাত্রা, গণতন্ত্র তো একদিনেই হয়ে যাবে না, একদিনেই তো সবকিছু পাবো না, সেইটা নতুন করে সংকটে পড়ে। তা আমি আশা করব সরকার
তার এইগুলো বিবেচনা করবেন যাতে করে কোনো কোশ্চেন তার সম্পর্কে না আসতে হয়, এবং নির্বাচনের তারিখ ঠিক করেই এই নির্বাচন ব্যবস্থা যতটুকু সংস্কার করা দরকার, অন্যান্য বিষয়ে যতটুকু ঐক্যমত্য করা যায় সেইটুকু করে জনগণের উপরেই ভরসা করে তারা কার্যক্রম পরিচালনা করবে। অসংখ্য ধন্যবাদ। শুভ কিবরা ভাই, যে সম অধিকারের চর্চা, যারা সম অধিকারের কথা আন্দোলনের সময় বলেছে তারা এখন আন্দোলনের পরে কতটা চর্চা করলো, যেটা প্রিন্স ভাই তার আলোচনা উল্লেখ করলেন। নতুন রাজনৈতিক দলের ব্যাপারে আসলে এখনো তো আমরা পরিষ্কার কিছু না, তারা কি করতে চায়, তারপরে তাদের রাজনীতি করার পরে ইলেকশনে যেতে হলে তো তাদের নির্বাচন কমিশনে তাদের এনলিস্টেড হতে হবে, সেসব তো একটা লম্বা প্রসেস। এইসব প্রসেস করে না আসা পর্যন্ত তাদের নিয়ে এইসব আলোচনা আমার মনে হয় যে একটু অতিরঞ্জন হয়ে যায়। আমরা বরং অন্যদিকে দৃষ্টি দেই, সেটা হচ্ছে যে বাংলাদেশ, যেটা হেলাল ভাইয়ের কথায় কিছুটা এসছে, প্রিন্স ভাইয়ের কথায় কিছুটা এসছে, বাংলাদেশ একটা খুবই ডেঞ্জার জোনে আছে এখন। আমরা এইসব নিয়ে আলাপ করছি, কিন্তু বাংলাদেশ এখনও একটা ডেঞ্জার জোনে আছে। গতদিন যদি আপনি সেনাপ্রধানের বক্তৃতা শোনেন তাহলে তার এক ধরনের ইঙ্গিত আছে, আমরা যারা রাজনীতি নিয়ে কাজ করি, বহু বছর ধরে রাজনীতি বিশ্লেষণ করছি, তাদের একটা অ্যানালিসিস আছে। প্রথম কথা হচ্ছে, একটা ঐক্যমত্য যদি না থাকে, এই সরকার যদি ঐক্যমত্যের ভিত্তিকে একটা নির্বাচন করে যেতে না পারে, এই সরকারের তো লেজিটিমিটি নিয়েই প্রশ্ন আসে, তাই না? এবং এই সরকারের লেজিটিমেসি নিয়ে যদি প্রশ্ন আসে, তাহলে হেলাল ভাইয়ের যে 200 মামলা ছিল সেইটা যে উঠে গেল, সেটা লেজিটিমেসি নিয়েও কিন্তু প্রশ্ন আসবে। বিপদ কত দিকে আছে আপনি দেখেন। আমরা কিন্তু সবাই একটা বিরাট বিপদের মধ্যে আছি। রাজনৈতিক দল হিসেবে বিএনপি এখন একটা বিরাট লেভারেজ পাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, কিন্তু কোনো কারণে যদি এই সরকার ব্যর্থ হয় এবং আমরা যদি একটা গণতান্ত্রিক উত্তরণের পথে না যেতে পারি, কার পরিণতি আমাদের কার কি হবে আমরা কিন্তু কেউ জানি না। সুতরাং আমরা একটা বিরাট ডেঞ্জারে আছি। 2 নম্বর হচ্ছে বৈষম্যের কথা আসছে না, সেই উত্তরণের প্রধান বাধা কে তাহলে? না, বাধা মানে কি, এখন তো যে একটা তো ধরেন আমরা আলোচনা করব, সমালোচনা করব, যেমন প্রিন্স ভাই বললেন যে এই যে যখন সরকারের সঙ্গে আলোচনায় বসছেন আপনি, যখন এই কমিশন নিয়ে কথা হচ্ছে, আবার মার্চের 15 তারিখে বসবেন, এগুলো তো আপনাদের ওই টেবিলেই সমাধান করতে হবে, অথবা রাজনৈতিক দলগুলোকে সরকারকে চাপ দিতে হবে, দিয়ে একটা সিস্টেমের মধ্যে আসতে হবে, এই জায়গায় আসতে হবে। ইকোনমির দিকে আপনি যদি তাকান, বাংলাদেশ এখন একটা ডেঞ্জার জোনে অবস্থান করছে। আপনি 2022 সালের ডাটা বলছে গিনি সহগ 0 to 1, 0 হলে সবার আয় আপনি সমান, আর 1 হলে একজনের হাতেই সব। বাংলাদেশ কি বলে যে বিপজ্জনক বৈষম্যমূলক দেশের গিনি সহগ হচ্ছে 0.5, বাংলাদেশ এখন হচ্ছে 0.499 সিচুয়েশন, 2022 সালের ডাটা। ইকোনমিটা দেখেন, হেলাল ভাই কিন্তু একবার কথা বলেছিলেন, আমাদের এই যে এত বড় তরুণদের যে এমপ্লয়মেন্টের কি আমরা করতে পেরেছি। সুতরাং তারপরে যে ব্যাংকিং ব্যবস্থা, সরকারকে ধন্যবাদ একটা বড় জায়গা দিতে চাই, যে বিপজ্জনক ফ্যাসিস্ট সরকারের যে বিপজ্জনক জায়গায় ইকোনমিকে নিয়ে গেছিল, সেই জায়গায় আমি তো মনে করছিলাম দুর্ভিক্ষ হবে এখানে, আমি তো মনে করছিলাম 10টা ব্যাংক বসে যাবে এখানে। সরকার কিন্তু এক ধরনের ইকোনমিকে রান করেছে, এবং এটা আমরা যত কথাই বলি আজকে একমাত্র ডক্টর ইউনূস সাহেবের কারণে সম্ভব হয়েছে। কারণ ডক্টর ইউনূস সাহেব এখন পর্যন্ত নিরঙ্কুশভাবে ওয়েস্টার্ন এবং আমেরিকান এবং ইউরোপের সমর্থন পাচ্ছেন। এবং আরেকটি কথা, আমাদের পুরো রাজনীতিতে ভারত একটা ন্যারেটিভ, ভারতের ব্যাপারে আমাদের একটা লড়াই সংগ্রাম চলছে, সেই জায়গাতেও ইউনূস সাহেব একটা শক্ত অবস্থান নিয়ে আছেন। এবং এটা ইউনূস সাহেব যদি না থাকেন, এই লড়াই সংগ্রাম কোন জায়গায় যাবে সেটা নিয়েও কিন্তু আমাদের একটা বিপজ্জনক। অসংখ্য ধন্যবাদ। অধ্যাপক ডক্টর মতিউর রহমান স্যার, আসতে চাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা ছাত্রদের সংগঠনে কমিটিতে নেই, সেটা নিয়ে আপনি বলছিলেন যে আমাদের বক্তব্য ছিল যে পরবর্তীতে শুনবো। না, ধন্যবাদ তৌহিদ। আমি নিজেও ধন্যবাদ দিতে চাই অর্থনৈতিক বিষয়ে, যেটা শুভভাবে বলার চেষ্টা করেছেন। অ্যাকচুয়ালি আসলে অর্থনৈতিক জায়গাটা কিন্তু বিশেষ করে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারের নেতৃত্বে একটা জায়গা, স্টেবল একটা জায়গা এখন পর্যন্ত বাংলাদেশ রয়েছে, এবং নিঃসন্দেহে তাদের ধন্যবাদ দেওয়া উচিত। আরেকটা জিনিস উনি উল্লেখ করেছেন, যেটা আমি নিজেই করতাম উল্লেখ, সেটা হচ্ছে যে কোনো মূল্যে আমাদের আসলে ন্যাশনাল একটা কনসেনসাসে আসা উচিত। ন্যাশনাল কনসেনসাসে যদি আপনি না আসেন, তাহলে বাংলাদেশ সামনে যে একটা বিপজ্জনক জায়গায় যেতে পারে, এটা কিন্তু আমরা অনুমান করতে পারি। আমরা যেটা সেনাপ্রধানের বক্তব্য আসছে, সরকার তো বলছে, তাহলে আমরা নাগরিক কিংবা রাজনৈতিক দলগুলো যেতে পারছে না কেন? না, বলতে দেন। সেটা হচ্ছে আপনার সাথে আমার বিভিন্ন ইস্যুতে দ্বিমত থাকতে পারে, কিন্তু একটা টেবিলে এসে যদি আপনি আলোচনায় বসেন, সেখানে একটা কনসেনসাসে আসা সম্ভব, এবং আমার মনে হয় গভর্নমেন্টকেই সেই রোলটা প্লে করতে হবে। আরেকটি জিনিস এখানে বলি আপনার এই কথার ক্ষেত্রে, সেটা হচ্ছে একটা কথা বারবার আসছে, নাহিদ সাহেব একটা হিসাব দিয়েছেন, উনি সাধারণ কাতারে আসছেন। আমার মনে হয় হিসাবটা আমরা যখন ক্ষমতায় যাই, ক্ষমতার টেনিয়র যখন শেষ হয় 5 বছর পর, তখন যদি হিসাবটা উপস্থাপন হয় না, সবচেয়ে মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাবে। অর্থাৎ শুরুতে হিসাবটা না দিয়ে যদি 5 বছর পরে আমার সম্পদ কতটুকু বেড়েছে, যেটা বিগত সরকারে আমরা দেখেছি যে পাহাড় পরিমাণ সম্পদ বেড়েছে, এই হিসাবটা সেখানে আসা উচিত। আরেকটি কথা, যেটা সমর্থন হারানোর কথা বলেছেন আমাদের একজন সম্মানিত আলোচক,
তো এই সমর্থন হারানো এটা আসলে বাংলাদেশের প্রত্যেকটি মানুষই কিন্তু বর্তমান সরকারকে সমর্থন করছে, এখনো করছে, আমরা করছি। এখন প্রশ্ন হচ্ছে যে এই সমর্থন হারানোর জায়গাটা, এটি আমার কাছে মনে হয় যে এক ধরনের আনপ্রেডিক্টেবল একটা সিচুয়েশন উইদিন দ্য গভর্নমেন্ট তৈরি হচ্ছে। গভর্নমেন্ট নিজেই হয়তো কেউ কেউ এটা তৈরি করেছে। সরকার নিজেই তৈরি করেছে আমার কাছে মনে হয় কি কারণে আপনি দেখেন এক এক সময় এক এক ধরনের ন্যারেটিভ কিন্তু ওখান থেকে আসছে। যেমন আপনি এখানে দেখেন যে কথাটা আমি বলতে চাই, দুই একটা বইয়ের রেফারেন্স অনেকে দিয়েছেন, আমি আহমদ শফার একটা বইয়ের রেফারেন্স দিতে চাই। আহমদ শফা বলেছেন যে বাঙালি মুসলমানের মন, অর্থাৎ আপনি দেখবেন যে আমি ক্ষমতায় থাকলে এক ধরনের লেবাস থাকে, ক্ষমতায় যাওয়ার পরে কিন্তু আমার লেবাসটা অন্যরকম হয়ে যায়। এর উপরেই কিন্তু উনি একটা ক্যারেক্টার তুলে ধরেছেন আহমেদ শফা। আমার যেটা মনে হয়, আমরা 17 বছর কিন্তু আন্দোলন করেছি, রাজনৈতিক দলরা আন্দোলন করেছে, সেটি কিসের জন্য? গণতন্ত্রকে প্রতিষ্ঠার জন্য, গণতান্ত্রিক চর্চার জন্য। কিন্তু এই 17 বছর কিন্তু ভোট নিয়ে কথা আসছে। এখন নিজের রাষ্ট্র ক্ষমতা থেকে যদি আপনি নির্বাচন করেন, সেটি নিয়ে প্রশ্ন উঠবেই। সেটা আওয়ামী লীগ থাকলে উঠবে, বিএনপিও ক্ষমতায় গেলে উঠবে, অন্য রাজনৈতিক দলগুলো উঠবে। এখন আপনি যদি এই সরকার তার নিরপেক্ষতা হারিয়ে ক্ষমতায় থেকে যদি নির্বাচন দেন, তাহলে বিগত 17 বছর যে আন্দোলন করা হচ্ছে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের জন্য, তাহলে এই সরকার তো প্রথমে নিরপেক্ষতা হারাবে নির্বাচন করার অধিকার থেকে। এটা আমার কাছে মনে হয়। কি কারণে? আপনি একজন পদত্যাগ করেছে, আরো 2 জন তো রয়েছে সেখানে, এবং যারা উপদেষ্টা রয়েছেন তাদের সমর্থন পুষ্ট, ইনক্লুডিং চিফ অ্যাডভাইজার। তাহলে আপনি এই প্রশ্ন কি নাগরিক হিসেবে আমি তুলতে পারি না? তখন তো অটোমেটিক্যালি আরেকটা কেয়ারটেকার গভর্নমেন্টের ফরমেশনের জন্য দাবি আসবে। তো সুতরাং আমার স্যার যেটা মনে হয় যে প্রত্যাশা নিয়ে এই সরকারটি গঠিত হয়েছিল, সেই প্রত্যাশার জায়গায় গভর্নমেন্ট নিজেই জনগণকে আসলে প্রত্যাশা পূরণ করতে পারেন নাই। আকাশচুম্বী প্রত্যাশা পূরণের কথা বলি নাই, কিছু মৌলিক জায়গায়, বিশেষ করে আমার যে রাজনৈতিক অধিকার ভোট দেওয়ার যে কালচার নষ্ট হয়েছে, আমি ভোটটা দিতে চাই, আমার পছন্দনীয় প্রার্থীকে দিতে চাই। তো সুতরাং সেখানে যদি ভোটটা আমি দিলাম, আমার পছন্দনীয় প্রার্থীর পক্ষে কাস্ট হলো কিনা, সেটি গণনা হলো কিনা, তার প্রতিফলন ঘটলো কিনা, এই কোশ্চেন কিন্তু এখনই অলরেডি ওঠা শুরু হয়েছে। তো সুতরাং এইভাবে চলতে থাকলে আগামী নিরপেক্ষ নির্বাচন নিয়ে কোশ্চেন যেমন উঠবে, পাশাপাশি আপনি এটিকে আমরা এই সরকারের কাছ থেকে সে প্রত্যাশা করেছিলাম, করি না, আমরা কিন্তু এই প্রত্যাশা নিয়ে তাদের কখনো আমরা সমর্থন দেই নাই। তো সুতরাং যে কথাটি বলি, ছাত্র জনতা, আপনি ছাত্র সংগঠন রাজনৈতিক দল করছেন, ছাত্র সংগঠন করছেন, খুব ভালো কথা। জনতার রিপ্রেজেন্টেশন কোথায়? সেখানে যে কথা কিন্তু ভাইটাল ভাবে চলে আসছে, সেটি হচ্ছে যে আপনি গণতান্ত্রিক পন্থায়, আমি যেটা মনে করি যে তন্ত্রটা নিয়ে প্রশ্ন আসছে বিগত দিন থেকে শুরু করে, আমি আমার দৃষ্টিতে বিশ্ববিদ্যালয় লেভেলে আমি 30 বছর শিক্ষকতা করতে গিয়ে, আমি যে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করি সেখানে যে সমন্বয়কারীগুলো রয়েছেন অপরাপর বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে, এই সমন্বয়কারীগুলো পূর্বাপর আমাদের যে কালচার, সেটি হচ্ছে একটা তন্ত্রের মধ্যে তারা নিজেরা ঢুকে গেছে। এবং মজার ব্যাপার হচ্ছে, এটা দিয়ে শেষ করি, মজার ব্যাপার আপনাকে ডকুমেন্টারি আমি বলে দিই, বাংলাদেশের যতগুলো পাবলিক ইউনিভার্সিটি আছে, সমস্ত ইউনিভার্সিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষক নিয়ে আপনি বিভিন্ন প্রশাসনিক পদ পূরণ করেছেন। তার মানে ঢাকা ইউনিভার্সিটি ছাড়া পাবলিক ইউনিভার্সিটি গুলোকে কোনো যোগ্য শিক্ষক এবং সেই রিকমেন্ডেশনটা দিয়েছেন কারা? সেই রিকমেন্ডেশন, আমি নিজে ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, সেই রিকমেন্ডেশন দিয়েছেন কারা? সমন্বয়কারী। তার মানে কি অন্যান্য অপরাপর ইউনিভার্সিটি টিচাররা কি আন্দোলনে শরীক হয় নাই? সমন্বয়কারীরা সুপারিশ করতে পারে কিনা? নাম্বার 2 আমি বলি, নাম্বার 2, অতীতে আমরা দেখেছি, অতীতে আমি দেখেছি যাদের কোনো কন্ট্রিবিউশন নেই, কোনো রোল নাই, এবং লাস্ট 17 ইয়ার্স তারা ব্রোকারিং করেছেন, তাদেরকে আপনি পদে বসিয়েছেন, তাহলে এটার কিসের বৈষম্য? অসংখ্য ধন্যবাদ মতিউর রহমান স্যার, গোপালগঞ্জের নাম আমরা শুনেছিলাম একটা রেজিমে, জি, এখন দেখছি বিশেষ একটা অঞ্চলের লোকজন সেখানে পুনর্বাসন হয়েছে। এই যে সমন্বয়কদের সুপারিশের কথা স্যার বললেন এবং অনেক প্রশ্নের জায়গা তৈরি হলো, কিভাবে মোকাবেলা করবেন? আপনার এই প্রশ্নের জবাব কি? ভাই একদম শেষের দিকে আপনি আমার কাছে আসছেন, অনেক কিছু বলার ছিল। ফারুক হাসান ভাই, সবাই বলুন আপনি। যে চেয়ার, ছোট চেয়ার থেকে জনাব নাহিদ ইসলাম ছোট চেয়ার থেকে বড় চেয়ারের আশায়, ছোট ক্ষমতা থেকে বড় ক্ষমতায় আসার, আমি আসলে খুব শ্রদ্ধা নিয়ে রেসপেক্ট বলতে চাই যে চেয়ার কিন্তু বিগত বাংলাদেশের জন্মের পর থেকে রাজনৈতিক ইতিহাসে প্ল্যাটফর্মে গত 15 বছরে চেয়ার অনেক ছিল। চেয়ার দিয়ে কিন্তু আসলে জনগণের ভাগ্য পরিবর্তন হয় নাই দেখে অনেক বড় চেয়ার সেই 5ই আগস্ট চেয়ার ফেলে পালিয়ে গেল। এবং
গত 15 বছর এই জনসম্পৃক্ততা ছিল না দেখেই চেয়ারের কিন্তু আর কোনো দাম নেই। এবং এই নতুন বাংলাদেশে গণ অভ্যুত্থানটা কেন হলো, যে বাংলাদেশের মানুষ আর চেয়ারকে গুনছে না দেখেই কিন্তু দেশের মানুষ রাজপথে নেমে আসলো। এবং এখন আমরা যখন নাহিদ ইসলাম যখন 3রা আগস্ট যখন ঘোষণা দেয় হাসিনার পতনের, ফ্যাসিস্ট পতনের এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের, তখনই কিন্তু পুরো বাংলাদেশের মানুষ একমত হয়েছিল যে এখন থেকে যে নতুন বাংলাদেশ হবে সেটা হবে জনগণ, সেটার মূল জায়গায় থাকবে জনগণ, কোনো চেয়ার বা কোনো ক্ষমতা হবে না। এবং পদত্যাগের পরে নাহিদ ইসলাম যে প্রেস ব্রিফিং করেছে সেখানে উনি বলেছেন, এবং এটা আমাদের সবার দৃঢ় বিশ্বাস যে জনগণের আস্থা, জনগণের মন জয়, জনগণের সাথে মিশে, জনগণের কাতারে নেমে যদি রাজনীতি না করে সেই চেয়ার ভিত্তিক সেই পুরনো, সেটা আমার মনে হয় না নতুন বাংলাদেশ জনগণই তার জবাব দিবে অবশ্যই। এবং সে বলেছে তার ফেসবুকে এতে জনগণই বৈধতা। এবং আমার মনে হয় না যেখানে ছোট চেয়ার বড় চেয়ার কোনো ভ্যালু শুধু নাহিদ ইসলামের জন্য না, আর কোনো রাজনৈতিকবিদের জন্য এটা বাংলাদেশের রাজনীতি করলে আর এই জিনিসটা মাথায় রাখা উচিত। এই ব্যবস্থাটাই, চেয়ারের এই রাজনীতিটাই আমার মনে হয় এখন বিলোপ হওয়া উচিত। আরেকটা যেটা বললেন যে সবাই ধন্যবাদ, যে নতুন রাজনৈতিক দলকে সবাই সাধুবাদ জানাচ্ছে এবং চ্যালেঞ্জের কথা বললেন, যে আসলে বিগত বছরগুলোতে নতুন মানে রাজনৈতিক দলগুলোর এত ভুল, যে অনেকটা এমন অবস্থা যে নতুন রাজনৈতিক দলের কোনো ভুল করা যাবে না, প্রত্যাশার চাপটা অনেকটা এরকম বলেই আমরা মনে করি যে এটা করা যাবে না, ওটা করা যাবে না। এই যে আজকে ফিনান্সিয়াল এই যে ব্যাপারটা আসছে, আমাদের যখন নতুন দল গঠন হচ্ছে বা আমরা যখন জাতীয় নাগরিক কমিটিতে, এটা ছিল অন্যতম প্রধান ইস্যু, যে আর্থিক স্বচ্ছতা কিভাবে, এটা আমাদের মধ্যে প্রত্যেকটা সদস্যের মধ্যে এটা আমাদের একদম প্রায়োরিটি বেস, যে কিভাবে আর্থিক স্বচ্ছতাটা নিশ্চিত করা যায়। এবং আজকে যে দৃষ্টান্তটা দিলেন যে 5 বছর পর অবশ্যই সেটা হবে, কিন্তু এটা শুরু তো হলো যে একজন মন্ত্রী পদত্যাগ করার পরে তার সম্পদের হিসাব দিলেন, এই দৃষ্টান্তটা তো দেখানো হলো। এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এটা একটা এক্সাম্পল হয়ে থাকবে এবং এই জিনিসটা কিন্তু চর্চা হতে থাকবে। এবং আমি একটু শেষ করি সব নেতারা সম্পত্তি সব এমপি, এবং এই যে এবং এটার কিন্তু এই যে আমরা যখন এমপি ইলেকশন করি তখন আমরা যেটা বললেন যে ওনার সব সদস্যদের হিসাব কিন্তু ওনার কাছে আছে, এটা কিন্তু জনগণের কাছে থাকতে হবে এবং এই ব্যবস্থাটা বা এই ধারাটাই যাতে এখন আসে। আরেকটা বললেন যে ফ্যাসিবাদ ব্যবস্থা, যদি আমরা তর্কে জড়াই যে ফ্যাসিবাদ ব্যবস্থা সে আবার মাথাচাড়া দিয়ে, আমি একদম একমত এই কথার সাথে, কিন্তু আমরা কিন্তু সবাই চাই যে এই ফ্যাসিবাদ ব্যবস্থাটাই একেবারে বিলোপ হোক। এখন যদি নির্বাচন নিয়ে যেটা কথা, আমি এই সংস্কার ভার্সেস নির্বাচন, এটা অনেক পুরনো আলাপ হয়ে গেছে, আমি এটা নিয়ে কথা বলতে চাই না, কিন্তু নির্বাচনটা কিন্তু আমরাও চাই। যেভাবে পোট্রে করা হচ্ছে যে আমরা সংস্কারের পাল্লায় পড়ে নির্বাচন চাই না, এই কথাটা কিন্তু একদম ভিত্তিহীন। আমরাও নির্বাচন চাই, কিন্তু এই নির্বাচনটার জন্য একটা সংস্কারের আউটকামটাই হচ্ছে নির্বাচন কমিশন কিন্তু নিজেরাই, আপনারা যদি 2-1 দিনের পত্রিকা দেখেন, সেই পুরনো পদ্ধতিতে তারা কিন্তু নির্বাচন ব্যবস্থা, আমি একটু শেষ করি, ডিসেম্বর নিয়ে আমরা একটা কথা শুনছি, আপনারা কি ডিসেম্বরে একমত? ডিসেম্বর এবং না একমত কিনা, ডিসেম্বরে আপনারা একমত কিনা? ডিসেম্বরে নির্বাচন প্রধান উপদেষ্টা কিন্তু বলেছেন যে 2টা সময়, একটা ডিসেম্বর এবং রাজনৈতিক দলগুলো যদি সংস্কারে একমত হয় তাহলে জুন। এবং 2 দিন আগেও কিন্তু নির্বাচন কমিশনার বলেছেন যে এই 2টা সময়সীমা মাথায় রেখেই কিন্তু তারা নির্বাচনের জন্য প্রস্তুত, কিন্তু কোনো ধরনের নতুন আর্থিক প্রাতিষ্ঠানিক কোনো কাঠামো কিন্তু এই ব্যবস্থায় আসে নাই। আমাদের কিন্তু যুদ্ধটা এখানেই, ফ্যাসিবাদ ব্যবস্থা যদি রয়ে যায় তাহলে কিন্তু নির্বাচন যত তাড়াতাড়ি হোক আর যত দেরিতেই হোক ওই একই জিনিসের কিন্তু পুনরাবৃত্তি হবে। আমি শেষ লাইনটি পরে শুনছি, শুরুতে একেবারে 2-1 লাইনে শুনবো হেলাল ভাই, খুব ছোট করে, 1-2 লাইনের বেশি যাওয়া যাবে না ভাই, অনুরোধ রইল। যে নির্বাচনটা আপনারা বলছেন জনসমর্থন, জনগণ বলছেন, সে জনগণের সমর্থন আদায়ের জন্য নির্বাচনটা করতে হবে। এখন নির্বাচন করার জন্য যদি আপনি বলেন যে আর্থিক সংস্কার, পুলিশ সংস্কার, প্রশাসন সংস্কার, এটা তো একটা দূর ব্যাপার। অসংখ্য ধন্যবাদ। আরেকটি কথা দেখেন যে কিভাবে রাজনৈতিক দলগুলো তার পলিসি মেক করবে, তার জন্য আপনি দেখেন, আপনারা একটা নতুন রাজনৈতিক দল হচ্ছে, তার অনেক ফিরিস্তি দিলেন। আগামীকাল মানে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই আগামীতে এই যে নির্বাচন হচ্ছে না বা বাংলাদেশের বর্তমান বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আমরা একটা পলিসি মেক করব। তৃণমূল পর্যায় থেকে আমরা একটা বর্ধিত সভা, আজকের মতো অসংখ্য ধন্যবাদ। দুটো পয়েন্টে আমি একবারেই সংক্ষেপে বলবো। এক হচ্ছে আমাদের তাসনুভা নাগরিক কমিটির সদস্য, তিনি যেটি বললেন, আসলে দেখেন বৈষম্য বিরোধী তথা নাগরিক কমিটি যে
রাজনৈতিক বয়ানটি সামনে এনেছিল যে সরকারের দায়িত্বপ্রাপ্ত কোনো ব্যক্তি নতুন দলের দায়িত্বে আসবেন না, বেসিক পয়েন্ট। কিন্তু রাজনৈতিক দল গঠন এটি একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। আজকে নাহিদের কথা যদি আমরা আসি, নাহিদ কিন্তু বিস্তারিত চেয়ারে যাওয়া যাবে না ছিলেন ভাই। মানে প্রায় 6-7 মাস। হ্যাঁ, এই 6-7 মাসে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিয়ে একটা দল গঠনের যে দীর্ঘমেয়াদী অন্য প্রক্রিয়া, আরেকদিন এই প্রক্রিয়াতে আলোচনা কিন্তু শুনবো। সরাসরি শুভ কিবরা ভাই, অবদান শুভ রেখেছে। কিবরা ভাই। প্রথম হচ্ছে যে আমাদের এই যে ফ্যাসিবাদী অবস্থার মধ্যে আসলাম কেন? এটা আমাদের গণতন্ত্র ব্যর্থ হয়েছে বলে। জি। যেমন ধরেন 111 কেন আসছে, তখন পাওয়ার ট্রান্সফার ঠিক মতো করা যায় নাই। সুতরাং আমাদেরকে এই কথাটা মাথায় রাখতে মাথায় রাখতে হবে। হবে, প্রিন্স ভাই। মাথায় না রাখলে বিপদ আছে সামনে। জি, আমি তিনটা বিপদ কথা আছে। বলি। একটা হচ্ছে উনি যেটা বলেছেন ওইটাই ভিত্তিক কথা। মানুষ এখন চায় কি? স্বস্তি চায়, মর্যাদা চায়, ভয়ের রাজত্ব মুক্ত চায়। কিন্তু আপনি যদি মনে করেন কালকেই দুধের বন্যা বয়ে যাবে, তা না, কিন্তু ন্যূনতম জনগণের ভোটাধিকার নিশ্চিত করে সেই গণতন্ত্রের ধারার মধ্যে যদি আসি, তাহলে আমরা হয়তোবা ওই পথে হাঁটতে অসংখ্য পারবো। ধন্যবাদ ফয়েজ ভাই, ফয়েজ আহমেদ। না, আমি মনে করি যে আমাদের এই যে রাজনৈতিক দলগুলির মধ্যে নানান ধরনের নানান রকম কথা, অনেক প্রশ্ন হয়, কিন্তু একটা প্রশ্নে সবাই এক, সেটা হচ্ছে বাংলাদেশ। আমি মনে করি 5 আগস্টের পরবর্তীতে জাতিসংঘ স্বীকৃত খুনি ফ্যাসিবাদী হাসিনার শাসনের বিলোপের যেভাবে হয়েছে সেটা যেন আর ফিরে না আসে, সেই জায়গায় সবাই অসংখ্য ধন্যবাদ। তাসনিমা যাবেন, শেষ মন্তব্য। সবার মধ্যে, সব রাজনৈতিক দলের মধ্যে অনেক মতপার্থক্য থাকবে, কিন্তু কিছু বিষয়ে আওয়ামী লীগ প্রশ্নে, নির্বাচন প্রশ্নে, হাসিনার বিচার প্রশ্নে এবং নতুন বাংলাদেশ প্রশ্নে আমার মনে হয় একমত হওয়া সবাইকে উচিত। একমত থাকতে হবে। অধ্যাপক ডক্টর মতিউর রহমান স্যার। আমার মনে হয় যে আমি একমত সবার সাথেই। সেটি হচ্ছে যে জাতীয় ঐক্যর মধ্য দিয়ে রাজনৈতিক দলের ভিতরে যদি মতবিরোধ থাকে সেটিকে একটা টেবিলে নিয়ে এসে আলোচনার মধ্য দিয়ে আগামী নির্বাচন যত দ্রুত হবে সেটি আমার মনে হয় যে সমাধানের মাত্রা মানে জায়গাটা তৈরি হবে। আর ফ্যাসিস্ট তৈরি হয় তখনই যদি জগদ্দল পাথরের মতো লম্বা সময় ধরে একটি দেশে গণতন্ত্র চর্চা বন্ধ হয়, তখনই ফ্যাসিস্টের জন্ম নেয়। আর এই নির্বাচন ব্যবস্থা যদি সুষ্ঠু এবং স্বচ্ছতার সাথে হয়, আমার মনে হয় সেই চর্চাটা অব্যাহত থাকলে ফ্যাসিস্টের পতন অটোমেটিক্যালি অব্যাহতি সেখানে পাবে বাংলাদেশ। অসংখ্য ধন্যবাদ। আজকের আলোচনার সম্মানিত আলোচক সহ যে যেখান থেকে বসে আমাদের আলোচনা শুনেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।